কি অবস্থা? সবাই কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম শুনতে আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে। স্যার, আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সো আমরা ক্লাসের দিকে মুভ করি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। ঠিক আছে, চতুর্থ ক্লাস। আজকে আমরা মডিউলটা দেখার চেষ্টা করি। মডিউল থেকে আমরা দেখার চেষ্টা করি আমরা কতটুকুতে আছি। কোনো বাড়ির কাজ তার কিছু ছিল? কত ধরনের বাড়ির কাজ ছিল? জি না স্যার, কোনো বাড়ির কাজ ছিল না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে কতটুকু আলোচনা করছিলাম কারো কি মনে আছে? আমরা কি পাওয়ার পয়েন্ট ধরেছিলাম? না স্যার। পাওয়ার পয়েন্ট 3 নাম্বার, 4 নাম্বার ক্লাসে আসছি, আমরা পাওয়ার পয়েন্ট ধরতে পারি নাই। এই বেসটা নিয়ে আমার তো প্রচুর কষ্ট পেতে হবে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড কি শেষ করেছিলাম? জি স্যার। মাইক্রোসফট ওয়ার্ড কি শেষ করে দিয়েছিলাম নাকি বাকি আছে কিছু? বলতে পারবেন না? আমি একটু ওপেন করি আপনাদের ফাইলটা, মোটামুটি শেষ। একটু দেখার চেষ্টা করি যে কতটুকুতে বাকি আছে। শেষ না করলে আবার প্রবলেম পড়ে যাবে। আপনারা 92 পেজ না? মাইকটা মিউট করে রাখেন, যে কথা বলছেন মাইকটা মিউট করে রাখেন। আচ্ছা, আমাদের একটু করে বাকি আছে। আমরা দেখেছিলাম ইনসার্ট মেনু থেকে আমরা ট্রাভেল পর্যন্ত দেখেছিলাম, ঠিক আছে? সবাই মাইকটা মিউট করে রাখেন না, কি সমস্যা ভাই? আহমেদ উদ্দিন, আহমদ কি আমদাদউদ্দিন, মাইক মুভ করে অফ করে রাখবেন। সবাই মাইক অফ করে রাখবেন, ডিস্টার্ব করবেন না প্লিজ। আচ্ছা, তো দেখেন আমরা সিবি কীভাবে বানাতে হয় গত ক্লাসে তো দেখিয়েছি না? তাহলে আমরা আজকে দেখব যে আমাদের ইনসার্ট মেনুতে আর কি কি ফাংশন বাকি ছিল সেগুলো দেখার চেষ্টা করবো। তো ইনসার্ট মেনু থেকে আমরা কাভার পেজ দেখেছি, আমরা ট্যাবল দেখেছি, পেজ ব্রেক দেখেছি, পিকচার দেখেছি, শেপ দেখেছি। এখানে আর তেমন কিছু দেখার দরকার না। আমরা এখন দেখব হেডার এবং ফুটার। হেডার এবং ফুটারটা কি? হেডার এবং ফুটারটা মানে হচ্ছে কি, আমাদের এখানে 48টা পেজ আছে। হেডার মানে হচ্ছে এমন একটা অংশ যে মনে করেন আমি যদি প্রত্যেকটা পেজে এই ট্যাবলটা আমি প্রত্যেকটা পেজে দিয়ে দিতে চাই, একদম সবগুলো পেজে সেম সাইজ, সেম কালার, সেম ডিজাইন, সেম শেপ, প্রত্যেকটা পেজে অটোমেটিক হয়ে যাবে এরকম করে যদি আমি দিতে চাই। স্ক্রিনটা শেয়ার হয়নি। ও, স্ক্রিন শেয়ার হয়নি, খেয়াল ছিল না স্ক্রিন শেয়ার করে দিতে। আচ্ছা, আশা করতেছি এখন দেখতে পাচ্ছেন। স্যার রেকর্ড কি অন করেছেন? হ্যাঁ, রেকর্ড অন করেছি। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমি ইনসার্ট মেনু থেকে বলছিলাম যে ইনসার্ট মেনুতে আমরা কাভার পেজ দেখেছি, তারপরে দেখি পেজ ব্রেক কীভাবে করতে দেখেছি, ট্যাবল তো দেখেছি অলরেডি, ট্যাবল আমার সামনে আছে। তারপর হচ্ছে কি পিকচার দেখেছি, শেপ দেখেছি। তারপর এখানে আমরা টেক্সট বক্স দেখেছি, ওয়ার্ড আর্ট দেখেছি। আজকে আমরা হেডার এবং ফুটার দেখবো। এগুলো তেমন একটা ব্যবহার নেই, আমরা হেডার এবং ফুটার দেখবো। হেডারের কথা যেটা বলছিলাম, হেডার এবং ফুটারের কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে কি যে আমরা এখানে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে র্যান্ডমলি আমি পেজের উপরে এমন একটা কিছু বসাই দিতে চাই, সেটা প্রতিটা পেজে অটোমেটিক হয়ে যাবে। আমাকে প্রত্যেকটা পেজে পেজে গিয়ে গিয়ে আমাকে বসাতে হবে না। কোনো একটা স্পেসিফিক ডিজাইন বা স্পেসিফিক ফরম্যাট যদি আমি প্রত্যেকটা পেজে পেজে যদি আমি বসাতে চাই, তাহলে দেখা যাচ্ছে এক একটা পেজে এক এক রকম হয়ে যাচ্ছে, এক একটা সাইজ এক এক রকম হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যদি কোনো একটা স্পেসিফিক পেজে বসা দিতে চাই, তখন আমরা হেডার এবং ফুটার ব্যবহার করার চেষ্টা করবো। তো আমি এখানে হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেটস আছে, আমি স্যাম্পল আছে টেমপ্লেটস, আমি এখান থেকে কোনোটাই ব্যবহার করবো না। যেটা দিয়ে ক্লিক করবেন সেটার উপর লিখালিখি করলে ডিজাইনটা সেটার মতো হয়ে যাবে। তো আমি এখান থেকে কোথাও ক্লিক করবো না, আমি নতুন করে একটা বানিয়ে দেখার চেষ্টা করবো। আমি এডিট হেডারে যখন ক্লিক করবো, দেখবেন যে আমাকে একটা পেজের শুরুতের দিকে নিয়ে যাবে, একদম উপরের অংশ দেখছেন, উপর অংশে শুরুর দিকে নিয়ে গেছে। তো এখানে কিছু লেখালেখি লিখতেছি, আমি আপনারা একটু দেখার চেষ্টা করুন, আমি কথা বলছিলাম। দেখেন আমি কতগুলো লেখা লিখেছি, আমি সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে এইটার ভিতরে কার্সর রেখে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি। সবগুলোকে আমি হোম মেনু থেকে এখানে আমি সেন্টার করে দিয়েছি। ঠিক আছে, সেন্টার করে দেওয়ার পর আমি সবগুলোকে একটু করে বড় করতেছি। এক সাইজ বড় করেছি বা আরেক সাইজ বড় আমি করতে পারি করলাম।
তারপর দেখেন এগুলোকে আমি বড় করব, হেডলাইনটাকে আমি অনেক বড় করবো, দেখেন বড় করেছি, বোল্ড করেছি। এখান থেকে চাইলে আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি, মনে করেন আমি এই ফন্টটা করে দিলাম। তারপর আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, মনে করেন আমি এই কালারটা দিয়েছি, ঠিক আছে। এবার কালারটা হয়নি, এখান থেকে কালারটা আমি করে দিয়েছি। এরপর দেখেন এখান থেকে এটা কি লাল কালার হয়ে গেছে, আমি এই কালারটা দিতে যাচ্ছি একটু করে ডিপ লাইট, ডার্ক রেড। আচ্ছা, তারপর আমি এটাকে সিলেক্ট করছি, এটাকে একটু বড় করি, বড় করে আমি এখানে বোল্ডে ক্লিক করেছি, ঠিক আছে। এবার দেখেন আমি এটাকে ডিজাইন করেছি, এখানে আরও কী করতে পারি, আমি ডাটা এন্ট্রি এই যে বেস যেটা লেখা আছে এটাকে আমি একটা শেপের ভিতরে ঢুকাই ফেলবো। দেখেন ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে গিয়ে শেপে গেলাম, শেপ থেকে আমি এখান থেকে কোনো একটা শেপ আমি এখান থেকে নিলাম, দেখেন আমি এই শেপটা নিয়েছি, ঠিক আছে। এই শেপটা নেওয়ার পর আমি এই শেপটাকে কালার করে দিতে পারি, মনে করি এই শেপটার কালারটা আমি এখান থেকে এটা বড় কালারটা লাল করে দিয়েছি এবং এই কালারটা আমি সবুজ করে দিয়েছি। তো এবার আমার এই জিনিসটা দেখা যাচ্ছে না, লেখাগুলো দেখা যাচ্ছে না, লেখাগুলো দেখা যেতে হলে আমাকে সেন্ড টু ব্যাক পাঠা দিলে হবে। অনেকে বলবেন কিন্তু এরকম সেন্ড টু ব্যাক পাঠা দিলে হবে না, এটাকে আমাকে করতে হবে যে বিহাইন্ড ট্যাক্স পাঠাতে হবে, ঠিক আছে। আমি এটাকে ট্যাক্স বিহাইন্ডে দিব, দেখেন এটাকে র্যাপ ট্যাক্সে গিয়ে এখান থেকে র্যাপ ট্যাক্সে গিয়ে দেখেন বিহাইন্ড ট্যাক্স, বুঝতে পারছেন, বিহাইন্ড ট্যাক্স করে সেটা চলে গেছে। র্যাপ ট্যাক্সে গিয়ে যেটা আমরা পিকচার দেখেছিলাম, যেটা আমরা র্যাপ ট্যাক্সে থ্রো দেখেছিলাম, সব কিছু দেখেছি আমরা, এগুলো আমাদের মনে আছে। আমরা এখান থেকে বিহাইন্ড ট্যাক্স করে দিয়েছি র্যাপ ট্যাক্স থেকে, ঠিক আছে, দেখা যাচ্ছে। এরপর দেখেন আমি এই দুইটা লেখাকে দুই দিকে নিয়ে যাবো, দেখেন এটা সেন্টার আছে, এখন যখন আমি মাঝখানে যখন আমি স্পেস দিব দুইটা দুই পাশে চলে যাবে, ঠিক আছে। এগুলো মাঝখানে সেন্টারে ছিল বলে দুইটা দুই পাশে, মাঝখানে স্পেস দিয়ে দুইটা দুই পাশে চলে যাচ্ছে, যদি সেন্টারে না থাকতো তাহলে এভাবে যাইতো না। এরপর দেখেন এখানে একটা লাইন লাগাবো, এখানে আসলাম, আমি এখান থেকে একটা লাইন নিলাম, এইখানে একটা লাইন ড্র করলাম, দেখেন সোজা করে একটা লাইন ড্র করলাম। এবার লাইনের কালারটা আমি এখান থেকে কেটে দিলাম, লাইনের কালার, লাইনের সাইজটা আমি একটু করে বড় করে দিতে পারি। আবার লাইনের ডিজাইনটা যদি আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখানে লাইনের ডিজাইন চেঞ্জ করার অপশন আছে, এখান থেকে লাইনের ডিজাইন চেঞ্জ করার অপশন আছে, দেখেন মোর লাইন্সে গিয়ে এখান থেকে দেখেন এই যে লাইন, এটা 2 লাইনের করতে পারি, এটা আমি 3 লাইনের করতে পারি, এটা আমি দেখেন 3 লাইনের করতে পারি। তো মনে করেন আমি 3 লাইনের করে দিলাম, ওকে আছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে বাইরে ক্লিক করে দিচ্ছি, ডাবল ক্লিক, এখানে আমি প্রথমে কাজ করতেছিলাম, এরপর দেখেন আমি এখানে যখন এটা আমার কাজ শেষ, বাইরে যখন ডাবল ক্লিক করছি দেখেন এটা সাইড হয়ে গেছে। এবার আমাদের এখানে 58টা পেজ আছে, এই 58টা পেজের মধ্যে দেখেন প্রত্যেকটা পেজে জিনিসটা চলে গেছে, উপরে হেডার এবং ফুটারটা চলে গেছে, দেখছেন। তার মানে আপনি যাই লিখতে চান না কেন, যতগুলো পেজ থাকুক, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পেজ থাকুক না কেন, একটা পেজে আপনি কাজ করলে সবগুলো পেজ এরকম হয়ে যাবে। আবার যদি আমি এডিট করতে চাই, এডিট করতে চাইলে আপনি এখানে ডাবল ক্লিক করলে আপনি এডিট করার অপশন পাবেন, অথবা আপনি যদি এখান থেকে ডাবল ক্লিক করে যদি না পান, ইনসার্টে গিয়ে হেডার যাবেন, হেডারে যাওয়ার পর এখান থেকে এডিট হেডার অপশন আছে, এখান থেকে আপনি আবার এডিট করা শুরু করতে পারবেন। আপনি যেখান থেকে কিছু বাদ দিলেও দিতে পারবেন, এখান থেকে কিছু অ্যাড করলেও করতে পারবেন। তো এখানে চাইলে আপনি লোগো অ্যাড করতে পারবেন, লোগো অ্যাড করবেন কীভাবে, এখানে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর পিকচারে ক্লিক করবেন, পিকচারে ক্লিক করার পরে আমি যদি যাই ডিজিটাল আইটি ইনস্টিটিউট কোনো লোগো তো আছে কিনা দেখার চেষ্টা করে, এখানে দেখেন হ্যাঁ একটা লোগো আছে, এই লোগোটাকে আমি কী করলাম এখানে নিয়ে আসলাম। এবার লোগোটাকে আমি ছোটো করে ফেললাম, দেখেন লোগোটাকে ছোটো করে ফেললাম। আমি চাইলে এটাকে থ্রো অথবা আমি কী করতে পারি ইনফ্রন্ট অফ ট্যাক্স করে দিয়েছি, ঠিক আছে। ইনফ্রন্ট অফ ট্যাক্স করে দেওয়ার পর আমি এটাকে এই পাশে ছোটো করে ফেললাম, ছোটো করে ফেলার পর আমি এটাকে এই পাশে দিলাম, এই পাশেও দিতে পারি, এই পাশে কেন এর চাই পাশে দিচ্ছি, এই পাশে দিচ্ছি। আবার এটাকে আমি কন্ট্রোল চেপে ধরে আরেকটা কপি করে সমানভাবে আমি দেখে এইদিকে নিয়ে আসতে পারছি, ডিভাইস চলে আসছে। আমি যখন বাইরে ক্লিক করবো দেখেন যে লোগো সহ আমার কী হয়ে গেছে, একটা প্যাড খাতার মতো হয়ে গেছে, বুঝতে পারছেন। এটা হেডার। এবারে আপনি যা যা লেখালেখি করবেন এটার নিচ থেকে লেখালেখি শুরু হবে, যেই পেজে যান না কেন এটার নিচ থেকে লেখালেখি শুরু হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার যদি আমি ফুটারটা দেখার চেষ্টা করি, ফুটারটা কি, হেডারটা আমি দেখেছি, ফুটারটা কি, ফুটারটা হচ্ছে কি নিচের অংশ এরকম, আপনি যদি প্রত্যেকটা পেজে নিচে কোনো একটা স্পেসিফাই করে জিনিস প্রত্যেকটা পেজে দিয়ে ফেলতে হবে, সেটা হচ্ছে ফুটার। ফুটার থেকে আমি আর নতুন করে এত সুন্দর করে ডিজাইন করে দেখাবো না, আমি যে কোনো একটা এখান থেকে স্যাম্পলে ক্লিক করতেছি, মনে করেন আমি এই স্যাম্পলে ক্লিক করতেছি, বা এখান থেকে এসে কোনো একটা স্যাম্পল আপনি এই স্যাম্পল আপনি ক্লিক করতেছেন, ক্লিক করার পর দেখেন আপনি এখানে লেখালেখি করতে পারবেন, ঠিক আছে। যা যে লেখালেখি করবেন সেটা আপনার এখানে চলে আসবে প্রত্যেকটা পেজে, এইভাবে আপনার ফুটারটা দেখা যাবে, দেখছেন পেজ নাম্বার সহ। আমি আবার ইয়াতে গেলাম, ফুটারে গেলাম, ফুটার থেকে আমার এই ফটোটা সুন্দর লাগছে না, আমি এই ফটোতে ক্লিক করলাম। আবার দেখেন আমি এখানে যদি যা ইচ্ছে তা লিখে দিতে পারি, দেখেন যা ইচ্ছে তাই লিখতে পারবো। এটাকে বড় ছোটো করতে হবে এবং ওগুলোকে কালার টালার সব কিছু আমি এখান থেকে করতে পারবো। দেখেন আমি এখান থেকে কালার করে দিচ্ছি, এখান থেকে আমি সবুজ কালারটা করে দিলাম, এটা লেখাকে বোল্ড করে দিলাম, আর একটু বড় সাইজ করলাম। এখান থেকে চাইলে আমি এটাকে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো, এটাকে আমি সেন্টারে করে দিতে পারবো, ঠিক আছে। সব কিছু করা যাচ্ছে, আর একটু ছোটো করে দিই, দেখেন সব কিছু করা যাচ্ছে। তো এই পেজটা নিচের পেজটাও প্রত্যেকটা পেজে দেখেন নিচের দিকে চলে আসছে। আমি যদি একটু ছোটো করে কয়েকটা পেজ একসাথে দেখি, দেখবেন যে প্রত্যেকটা পেজে নিচের দিকে এটা চলে আসছে, ঠিক আছে। এরপর দেখেন ইনসার্টের পরে এখানে একটা অপশন আছে পেজ নাম্বার। পেজ নাম্বার যদি আপনি দিতে চান, পেজ নাম্বার ইউজুয়ালি আমাদের হয় কোথায়, নিচের দিকে এবং উপরের দিকে, একটা পেজের উপরে অথবা নিচে। তো বেশিরভাগ আমরা দেখেছি নিচের দিকে হয়, তখন আমাদেরকে বটম অফ পেজে ক্লিক করতে হবে। তো আমরা যদি এখানে হেডার ব্যবহার করলে সমস্যা নাই, যদি আমরা ফুটার ব্যবহার করি তাহলে আমরা
আর পেজ নাম্বার ব্যবহার করতে পারবো না। তো আমরা ফুটারের মধ্যে এমন অনেকগুলো ফুটার দেখেছি যেখানে পেজ নাম্বার সহ আছে, যেমন দেখেন এটাতে পেজ নাম্বার সহ আছে, তাহলে আমার আর আলাদা করে পেজ নাম্বার দেওয়ার দরকার না, আমি ডাইরেক্ট ফুটার দিয়ে ব্যবহার করে ফুটারের মধ্যে পেজ নাম্বারটা চলে আসছে। ঠিক আছে, যদি আপনি ফুটার ব্যবহার না করেন তাহলে এখান থেকে পেজ নাম্বার এসে যে কোনো একটা পেজ নাম্বার এটা সিলেক্ট করেছেন, দেখেন ফুটার চলে গেছে, পেজ নাম্বারটা বসে গেছে। ঠিক আছে, যদি ফুটার না থাকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা ইনসার্টে গিয়ে এখানে আর কি আছে, আমরা ট্যাক্স বক্স দেখেছি, অর্ডার দেখেছি, এখানে আরেকটা ব্যবহার আছে সিম্বলের ব্যাপারটা আমরা মোটামুটি একটু করে দেখেছিলাম, আমরা আবার দেখার চেষ্টা করি। তো এখানে আসলাম, আমি যদি এখানে মনে করেন যে আমি যেই এটা লিখেছিলাম, যেই হেডার এবং ফুটারটা লিখেছিলাম, আমি এখানে কিছু সিম্বল ব্যবহার করতে চাই। এখানে যে সেল লিখেছি আমি, এই সেলের জায়গায় আমি সেল না লিখে একটা মোবাইলের একটা সিম্বল দিতে, সেটা কীভাবে করবো, ইনসার্টে যাবো, লাস্টে দেখেন এখানে যাব, এই যে সিম্বলের মধ্যে মোর সিম্বল আমি যাব। তো সিম্বলের মধ্যে দুইটা ফন্ট আছে বলেছিলাম, একটা হচ্ছে কি ওয়েবডিংস, একটা হচ্ছে কি উইন্ডিংস। তো আপনাদের যেটা দরকার হয় সেটা আপনারা দেখবেন। আমি এখান থেকে দেখেন মোবাইলের সিম্বল আছে কিনা আমি দেখার চেষ্টা করতেছি। এখানে আমি ক্লিক করতেছি, একটু নিচের দিকে যাচ্ছি, মোবাইল পাই কিনা দেখি। মোবাইল পাইলে আমি মোবাইলটাতে ক্লিক করে এখানে বসা দিতে পারবো। মোবাইল এই যে দেখেন মোবাইল, একটা মোবাইল, আর একটা টেলিফোনের সাইন আছে। তো যেটা দিবেন দেন, আমি মনে করেন এই মোবাইলটা দিলাম, এটাতে ডাবল ক্লিক করলে হবে, আমি এখানে ইনসার্টে ক্লিক করলে হবে। দেখেন এই যে একটা মোবাইল এখানে চলে আসছে। ঠিক আছে, তারপর দেখেন এখানে ইমেল আছে, আমি ইমেলের জায়গায় কী করলাম, এখান থেকে এই একটা মেসেজ বক্সের মতো একটা কি দিয়ে দিলাম, এই সিম্বলটাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর ওয়েবসাইটের জায়গায় আমি এটাকে সিলেক্ট করলাম, ওয়েবসাইটটাকে আমি কেটে দিলাম। ওয়েবসাইটটাকে কেটে দেওয়ার পর দেখেন এটা হচ্ছে ওয়েবসাইটের সাইন, এটার উপর ডাবল ক্লিক করে আমি এটাকে ইনসার্ট করে দিলাম। ডাবল ক্লিক করলে শুধুমাত্র ইনসার্ট করে দিলাম। এরপর অ্যাড্রেসটা কী হয়, অ্যাড্রেসটা হচ্ছে একটু হোম বাটনের মতো থাকে, এই যে এটার মতো থাকবে, হোম বাটনের মতো, এটার মতো থাকতে পারে বা ডিরেক্টলি হোমের মতো থাকতে পারে। ঠিক আছে, দেখেন আমি এইভাবে কয়েকটা সিম্বল এখানে দিয়ে ফেলেছি। আমি সবগুলোকে যদি ক্লিক করে এগুলোকে সেন্টার না করে যদি আমি লেফট অ্যালাইন করে, দেখবেন সবগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? বাকিদের কি অবস্থা? বাকিরা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে স্যার। স্যার শুনতে পাচ্ছি। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা ম্যাডাম, আপনার নেটওয়ার্কটা স্টেবল করেন। আমার নেটওয়ার্ক ঠিক আছে, বাকিরা আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। দেখেন অনেকে মেসেজ দিচ্ছে, ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছে। আচ্ছা, আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে। তাহলে দেখছি আমি এখানে সিম্বল কীভাবে ব্যবহার করছি, এখানে আমি ব্যবহার করতে, এরপর চাইলে আমরা এখানে যে কোনো জায়গায় আমরা সিম্বল ব্যবহার করতে পারি। আমি আবার ইনসার্টে গেলাম, সিম্বল থেকে আমি এখান থেকে যে কোনো একটা সিম্বল, এই সিম্বলটা সিলেক্ট করছি, যে কোনো একটা সিম্বল আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এগুলোকে চাইলে আপনি আবার ইচ্ছে মতো বড় ছোটো সব কিছু করতে পারবেন। দেখেন আমি এগুলোকে সিলেক্ট করলাম, হোম মেনুতে সেখান থেকে ফন্টগুলো বড় করছি, দেখেন যত বড় করছি তত বড় আমার সিম্বলগুলো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, একটাকে চাইলে আমি একটা পেজে বড় করে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন, সিম্বলগুলোকে বড় ছোট সব কিছু করা যাচ্ছে। আবার সিম্বলগুলোকে আপনি চাইলে এখান থেকে কালারও করতে পারতেছেন। দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো সিম্বলের ব্যবহার সাথে আমাদের ইনসার্ট মেনু তার তেমন কিছু নেই। আমরা চলে যাব পেজ লেআউটে অনেকগুলো ফাংশন আছে, সেই ফাংশনগুলো এখন দেখার চেষ্টা করবো। পেজ লেআউটে আসার পরে প্রথম যে ফাংশনটা, সেটার নাম হচ্ছে মার্জিন। এগুলো দেখার দরকার না, আমরা কালার দেখেছি, ফন্টস দেখেছি এবং বিভিন্ন ইফেক্টস আমরা দেখেছি। এখন থিমের তেমন কাজ নেই, মাইক্রোসফট ওয়ার্ডে থিমের কাজ নেই। থিমগুলো দেখবো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সামনে আমরা দেখার চেষ্টা করবো। দেখেন যে এখানে মার্জিনটা কি, মার্জিনটা হচ্ছে আমার একটা পেজের চারপাশে আমি কতটুকু মার্জিন রাখবো, সেটা হচ্ছে কি মার্জিন। এই মার্জিনটা আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে দেখাই। এখানে যেহেতু আমি অনেকগুলো কাজ করে ফেলছি, এখানে অনেক ভালোভাবে বোঝা যাবে না। আমি এখান থেকে কয়েকটা লাইন কপি করেছি, আমি Ctrl+N ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট, সেই লাইনগুলো যে কপি করেছি সেগুলো আমি এখানে পেস্ট করে দিয়েছি। দেখেন এইখানে আমি মার্জিনের ব্যাপারটা কীভাবে করবো। এখন যদি মার্জিনটা আপনারা একটু খেয়াল করেন, দেখেন তো আমার মার্জিনটা চারপাশ থেকে সমান না, চারপাশ থেকে সমান, উপরে 1 ইঞ্চি, বামে 1 ইঞ্চি, ডানে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি, এইভাবে করে জায়গা এখানে আছে, কারণ আমার পেজটা সেভাবেই ডিজাইন করা। দেখেন নর্মাল হিসেবে আছে টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি এবং রাইট 1 ইঞ্চি। ঠিক আছে, এখন আমি যদি এটাকে ন্যারো করে দিই, দেখেন ন্যারো মানে হচ্ছে কি হাফ ইঞ্চি হয়ে যাবে চারপাশ থেকে, এদিকে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি, চারপাশ থেকে হাফ ইঞ্চি হয়ে গেছে। আবার বলতে পারেন যে এটা ডান পাশে অনেক বড় কেন, কারণ ডান পাশে আমার লেখাগুলো অতটুকু যায় নাই বলে এত বড় দেখাচ্ছে। আমি যখন আরো বড় করে দিব, দেখেন পেজের লাস্ট পর্যন্ত যাবে, যতটুকু সম্ভব ততটুকু গিয়ে এটা পরের লাইনে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখন চারপাশ থেকে আমার পেজটা হাফ ইঞ্চি করে আছে। তাহলে আমি হাফ ইঞ্চি বুঝলাম, 1 ইঞ্চি বুঝলাম। যদি আমাকে কাস্টমাইজ করে, যদি আমরা ছোটোবেলায় স্কুল কলেজে আমরা কী লিখেছিলাম, অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা সাইজ কীরকম দিয়েছিলাম, উপরে 2 ইঞ্চি, বাম পাশে 2 ইঞ্চি, ডানে এবং নিচে একেবারে ছোটো ছোটো জায়গা রাখলে আমাদের হয়েছিল। তো সেরকম করে যদি আমাদের কাস্টমাইজ করে যদি আমরা কী দিতে চাই, যদি আমরা সাইজ দিতে চাই, তখন আমরা কীভাবে দেবো, তখন আমরা যখন কম্পিউটার দোকানে কোনো একটা দরখাস্ত যখন আপনারা লিখে দেখবে যে সেই আপনাকে বলতে হবে না, সেই নিজেই আপনাকে একটা সাইজ করে দেবে, উপরে অনেকটা জায়গা রাখবে, বাম পাশে অনেকটা জায়গা রাখবে, মাঝখানে বডির মধ্যে খুব সুন্দর করে একদম এইভাবে সুন্দর করে ফর্মাল ফন্টে সে আপনাকে লেখাটা লিখে দেবে। তো এই যে সাইজটা আমরা কীভাবে করবো এখন সেটা দেখার চেষ্টা করি। আমরা মার্জিনে গেলাম, মার্জিনে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে কাস্টম মার্জিন। এইগুলো আর দেখার দরকার নেই, এখান থেকে কাস্টম মার্জিন আসলাম। কাস্টম মার্জিন থেকে দেখেন এখানে টপ হাফ ইঞ্চি, বটম হাফ ইঞ্চি, লেফট হাফ ইঞ্চি, রাইট হাফ ইঞ্চি। তো আমি এখান থেকে মনে করেন আমি টপে করে দিলাম 2 ইঞ্চি, 2 লিখে দিলাম।
আমি যখন ট্যাব বাটনটা ক্লিক করবো আমাকে বটমের দিকে নিয়ে যাবে, বটমের দিকে নিয়ে যাবে। তো বটম 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি হলে আমার চলে, আমার হাফ ইঞ্চি বাড়ানোর দরকার নেই, কমানোর দরকার নেই, থাকুক। তারপর লেফটে এসে আমি লেফটও 2 ইঞ্চি করে দিলাম, অথবা লেফটে 1.5 ইঞ্চিও আমরা মাঝে মধ্যে করতাম একটু জায়গা বেশি নেওয়ার জন্য, মানে বেশি লিখতে হয় মতো। তারপর আমরা 1.5 ইঞ্চি করেছি। তারপর ডান পাশে আমার যেটা আছে সেটাই থাকুক। আমি এখানে ওকেতে ক্লিক করলে দেখেন আমার পেজটা দেখেন কীভাবে সাজানো হয়েছে। উপরের দিকে 2 ইঞ্চি, বাম পাশে 1.5 ইঞ্চি, এইভাবেই একটা অ্যাপ্লিকেশন আমরা এইভাবে তো লিখতাম, তাই না? আবার দেখেন, মনে করেন না যে আমি উপরে একটু আগে একটা প্যাড খাতা বানিয়েছি না, এই যে একটু আগে একটা প্যাড খাতা আমি এখানে বানিয়েছি না, এই একটা প্যাডের কাগজ মনে করেন আপনার কাছে আছে। এই কাগজটা যদি আপনাকে প্রিন্ট করতে, তখন আপনাকে উপরে যে প্যাডের অংশটা আছে সেই প্যাডের অংশটা ইঞ্চি মেপে আপনাকে ইঞ্চি মাপার পর যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা আপনি পেজ সেট আপ করার সময়, মার্জিনটা সেট আপ করার সময় আপনাকে কী করতে হবে, অতটুকু জায়গা বাদ দিয়ে আপনি প্রিন্ট করলে এখান থেকে লেখাটা আপনার শুরু হবে। আশা করি বোঝাতে পেরেছি পেজের সাইজটা। এরপর দেখেন এখানে আর কি আছে, পেজ লেআউটে এসে মার্জিন দেখেছি, এরপর হচ্ছে ওরিয়েন্টেশন। আপনি আপনার লেখাগুলোকে কীভাবে পেজের কীভাবে রাখবেন, পেজটাকে উপরে নিচে লম্বালম্বি রাখবেন নাকি পাতারি করে ফেলবেন, ল্যান্ডস্কেপ করে ফেলবেন। তো সেক্ষেত্রে দেখেন আমার যদি কাজটা যদি পাতারির দিকে বেশি জায়গা লাগে, সেক্ষেত্রে আমরা এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করবো। আমি ল্যান্ডস্কেপে ক্লিক করছি, দেখেন আমার পেজটা পাতারি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার সবগুলো পেজ পাতারি হয়ে গেছে ল্যান্ডস্কেপ যখন আমি করেছি। তো আমাদের যখন ল্যান্ডস্কেপ দরকার হবে তখন আমরা ল্যান্ডস্কেপ করে ফেলতে হবে, আমাদের এখন ল্যান্ডস্কেপ দরকার না, আমরা পোর্ট্রেট করে রেখেছি, ঠিক আছে। এরপর দেখেন পেপার সাইজ। এখানে পেপার সাইজ বাই ডিফল্ট লেটার করা থাকে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট অ্যাকসেপ্টেবল যে ফরম্যাটটা সেটা হচ্ছে কি A4 সাইজ। ক্ষেত্র বিশেষে আমাদের লিগাল সাইজটা দরকার হয়, যখন আমরা কোর্টে কাছারিতে অনেক বড় বড় কতগুলো আরজি থাকে, আমাদের সাধারণ ডায়েরি থাকে, জেনারেল ডায়েরি বলা হয়, যে এটাকে কী বলে, জিডি বলে, জেনারেল ডায়েরি। এগুলো যদি আমাদের করতে হয় তখন আমাদেরকে এই লিগাল পেজটা নিতে হয়, লম্বা পেজটা। এমনি সচরাচর সব ধরনের ফরম্যাট লেখার জন্য আর্টিকেল, থিসিস, রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, আপনার সিভি, জার্নাল যা লিখেন না কেন এটা A4 সাইজে হয়। তো ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ব্যবহার হয় A4 সাইজ পেজটা যখন আপনি প্রিন্ট করবেন, আপনার A4 সাইজে প্রিন্ট করার পরে আপনার পেজটা যেভাবে ডিজাইন করা আছে হুবহু সেইভাবে পেজটা যে প্রিন্টার দিবেন সেভাবে আপনার পেজে চলে আসবে, একটু এদিক সেদিক হবে না। এখানে যতটুকু যেভাবে ডিজাইন দেখতেছেন ততটুকু এখানে প্রিন্ট হবে, ঠিক আছে। পেজ লেআউট এখানে আমাদের আর কি আছে, আমরা দেখার চেষ্টা করব কলাম দেখার জন্য আমি আবার আগে এই পেজগুলো যাচ্ছি। কলামটা কি আমরা পত্রিকায় দেখেছি, পত্রিকায় আমরা দেখেছি কি যে ক কলাম, খ কলাম, গ কলাম, ঘ কলাম আমরা দেখেছি না। এই ক কলাম, ঘ কলামগুলো চাইলে আমরা বই পুস্তকও দেখেছি কলাম কলাম করে লেখা, এই কলামগুলো চাইলে আমরা এখান থেকে করতে পারি। কীভাবে দেখেন, এই যে একটা অপশন আছে কলামের নিচে দেখেন এখানে 2 কলাম 3 কলাম আছে। আমি 2 কলাম দিয়ে দেখেন আমার লেখাগুলো 2 কলামে কী হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি দেখেন আমি এখানে 3 কলামে ক্লিক করি তাহলে 3টা কলামে ডিভাইডেড হয়ে গেছে। তো 3টা কলামে ডিভাইড হয়েছে, এখানে 1 2 এবং 3 কলাম দেখেছি। আমার যদি আরও কলাম দরকার হয় তখন আমি কীভাবে করবো, তখন দেখেন এখানে মোর কলামসের নিচের দিকে যাবেন, এখানে যাওয়ার পরে দেখেন এখানে এই যে নাম্বার অফ কলাম এটা 3 আছে, নাম্বার অফ কলাম আপনি 5 করে দিয়েছেন। আমি এখানে ওকে করে দিই, এখানে 5টা কলাম হবে। আমি যদি পেজটার ওরিয়েন্টেশন যদি ল্যান্ডস্কেপ করবে দেখেন এখানে 5টা কলাম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এক কলাম থেকে লিখে অন্য কলামে যায় কীভাবে, এই কলামে লেখা শেষ, নিচে চলে আসছে, এরপর অটোমেটিক নিচে দিকে ওই পেজে চলে যাবে, দেখছেন ওই পেজে চলে যাচ্ছে। আবার যদি আমি পেজ ব্রেক যেভাবে দিয়ে একটা পেজ থেকে অর্ধেক লেখার মধ্যে আমি পরের পেজে চলে গেছি, এখানেও চাইলে সেম কাজটা করতে হবে, একটা কলাম থেকে আপনি পরের কলামে চলে যেতে পারবেন। কীভাবে দেখেন, এই যে কলামের পাশে উপরে একটা অপশন আছে ব্রেকস, এখানে এসে আমি কলাম ব্রেকসে ক্লিক করে দেখেন এই কলাম থেকে এইটুকু ব্রেক হয়ে পরবর্তী কলামে আমাকে নিয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা আমরা যাচ্ছি, আবার যদি আপনি এটা নর্মাল করে ফেলতেন তখন এখানে কলাম এসে 1 কলাম করতে আবার নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ফাংশনের দিকে। তো পরবর্তী ফাংশন এসে আমরা লেআউটে এসে দেখেন এখানে ওয়াটারমার্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা আমাদের লেখার মধ্যে যেখানে ওয়াটারমার্ক ক্লিক করছি তার নিচে দেখেন একটা ড্রাফট নামে একটা কথা লেখা আছে। এই ড্রাফটটা আমরা এখন দেখাচ্ছি এটা কীভাবে করে। আমরা যখন ছোটোবেলায় কোচিং সেন্টারে পড়েছিলাম, কোচিং সেন্টারে একটা কিছু শিট আমাদেরকে দিয়ে দিত। কোচিং সেন্টারের শিটের মধ্যে মাঝখানে দেখা যাচ্ছে অমুক কোচিং সেন্টার, তমুক কোচিং সেন্টার, সাইফুর কোচিং সেন্টার, প্রবাহ কোচিং সেন্টার, প্রত্যাশা কোচিং সেন্টার, আশার আলো কোচিং সেন্টার, এভাবে লেখা থাকতো। তো এইগুলো কীভাবে করতো সেটা আমরা দেখার চেষ্টা করবো। তো আমি যখন এখানে ক্লিক করছি দেখেন এখানে কিছু লেখা অলরেডি আছে, কনফিডেন্সিয়াল, মানে হচ্ছে কি এই ডকুমেন্টটা কনফিডেন্সিয়াল। আমি যখন কন্ট্রোল পি দিই, যখন প্রিন্ট প্রিভিউ দেখবো প্রত্যেকটা পেজের নিচে এটা কনফিডেন্সিয়াল লেখাটা কীভাবে থাকবে, মানে ঝাপসা ঝাপসা করে জল ছাপের মতো করে থাকবে, বুঝতে পারছেন। প্রত্যেকটা পেজে দেখা যাচ্ছে। আমি যদি একটা কোনো খালি পেজ দেখাতে চাই দেখেন এটা হচ্ছে খালি পেজ, এভাবে দেখা যাবে, ঠিক আছে। আমি চাইলে এটা কোনাকুনি না করে আমি চাইলে এটাকে পাশাপাশি করে ফেলতে পারি। কীভাবে দেখেন ওয়াটারমার্কে সেটা পাশাপাশি আছে, এটাকে বলা হয় হরাইজন্টাল, এটা হচ্ছে হরাইজন্টাল আর এটা হচ্ছে কি ডায়াগোনাল, ঠিক আছে। আমি এটাতে ক্লিক করে দেখবেন এটা পাশাপাশি হয়ে যাচ্ছে। তারপর আমি যদি এখানে যাই দেখেন এখানে আমি ডোনাট কপিতে যদি ক্লিক করি দেখেন ডোনাট কপি হয়ে চলে আসতেছে। এখন কথা হচ্ছে আমি কনফিডেন্সিয়াল দিতে পেরেছি, ডোনাট কপি দিতে পারছি। আমি যদি আমার কাস্টমাইজ লেখা দিতে চাই, এখানে যদি আমি ডিজিটাল আইটি ইনস্টিটিউট লিখতে চাই তখন আমি কীভাবে করবো, তখন আমি যেভাবে করবো সেটা হচ্ছে আমি এখানে দিয়ে কাস্টম ওয়াটারমার্কে যাবো। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এখানে যেটা ডোনাট কপি লেখা আছে এখানে আমি লিখে দিব ডিজিটাল আইটি ইনস্টিটিউট। আমি এখানে এগুলো বড় হাতে লিখেছি, ক্যাপসলক করেছি ডিজিটাল আইটি ইনস্টিটিউট,
ঠিক আছে, ইনস্টিটিউট দিয়েছি। এখানে চাইলে আমি কালার চেঞ্জ করতে পারি, মনে করি আমি এখানে কালারটা চেঞ্জ করে দিলাম, এটা আমি ডায়াগোনাল মানে কোনাকুনি করে করবো। এখানে চাইলে আমি ফন্টও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমি ফন্ট কিছু চেঞ্জ করলাম না, এর মধ্যে দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করে দিয়েছি। দেখেন এই যে ডিজিটাল আইডি ইনস্টিটিউট প্রত্যেকটা পেজের মাঝখানে চলে আসছে। এইটুকু বুঝতে আশা করি কারো কোনো সমস্যা হয়নি। এরপর দেখেন আমরা এখানে লিখা আমরা কি করেছি, ওয়াটারমার্ক করেছি। আমরা কি চাই কোনো ছবিকে ওয়াটারমার্ক করতে পারবো না? এটা কি সম্ভব? আমরা ছবিকে ওয়াটারমার্ক করার চেষ্টা করছি। এটা কীভাবে দেখেন, ওয়াটারমার্কে ক্লিক করছি, এখানে আমরা কাস্টম ওয়াটারমার্কে গেছি। প্রথমে আমরা ট্যাক্স ওয়াটারমার্ক দেখেছি, এখন আমরা পিকচার ওয়াটারমার্ক দেখবো। এখানে যখন আমরা ক্লিক করবো দেখেন এই যে সিলেক্ট পিকচার নামে একটা অপশন আসবে। এখানে গিয়ে আমি যখন ক্লিক করবো, এখানে যখন আমি ক্লিক করছি দেখেন আমাকে কোথায় নিয়ে আসছে, আমার ব্রাউজারে নিয়ে আসছে, আমার ড্রাইভে নিয়ে আসছে। এখান থেকে আমি মনে করেন এইটাকে আমি কি দিব, ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করবো এই লোগোটাকে। এখানে ইনসার্টে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করে দিয়েছি। দেখেন আমার প্রত্যেকটা পেজে একটা পিকচার ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমি যদি খালি পেজের দিকে যাই তখন আর ভালোভাবে বুঝতে পারবেন। প্রত্যেকটা পেজে দেখেন এইভাবে ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা যাব পেজ লেআউটের পরে। এখানে আর কি আছে, লেআউটের পরে এখানে কালার, এই কালারটা একেবারে কোনো ব্যাপার নাই বললে চলে। এটা হচ্ছে কি আপনার যাদের একটু চোখে প্রবলেম, সাদা ব্যাকগ্রাউন্ডে লিখতে সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে তারা এখানে কালার দিয়ে লিখে এই কালারটা প্রিন্ট হয় না। দেখেন এটা যে প্রিন্ট হয় না সেটা আমি দেখাই। এখন আমরা কন্ট্রোল পি দিয়ে ক্লিক করে দেখেন কালারটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই কালারটার কোনো কাজ নেই, এখান থেকে এটা আমরা কি নো কালার করে দিব। এরপর দেখেন পেজ বর্ডার, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। পেজ বর্ডারটা কি, যে আমার পেজের চারপাশে বর্ডার, আমরা দেখি চিঠিপত্র, মানপত্র, তাই অনেকগুলো সুন্দর সুন্দর পেজের চারপাশে বর্ডার থাকে। এই বর্ডারগুলো কীভাবে দেয়, এই বর্ডারগুলো দেখা হচ্ছে এখান থেকে। আমরা এখানে আসলাম, এখানে আসার পর দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে। এখান থেকে কোনো একটা ডিজাইন আমি চুজ করলাম, মনে করি 3 লাইনের ডিজাইনটা আমি চুজ করলাম, অথবা এখানে আরও ডিজাইন আছে। এখান থেকে মনে করি আমি এই ডিজাইন, সরি দেখেন আমি এখান থেকে এই লাইনটা চুজ করলাম। এখান থেকে চাইলে আমি লাইনের কালারগুলো চেঞ্জ করতে পারি, মানে আমি এই কালারটা দিলাম। এখান থেকে চাইলে আপনি এগুলোকে একটু বড় করে দিতে পারেন। আমি ওখানে ক্লিক করলাম, দেখেন আমার সবগুলো পেজের চারপাশে একটা বর্ডার চলে আসছে। তো এখন এই বর্ডারটা হচ্ছে একেবারে প্লেন, এই প্লেন বর্ডার কে ইউজ করে, এটা সিম্পল বর্ডার, আর তেমন একটা ব্যবহার হয় না। আমি যাই জাখানাকা সুন্দর যদি ফুলের তুলে যদি বর্ডার দিচ্ছি তখন কীভাবে দেবো, তখন দেখেন আমি এখানে আসলাম। এখানে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে আর্ট, এই আর্টে যখন আমি ক্লিক করছি দেখেন এখানে অনেকগুলো আসতেছে। এই অনেকগুলো থেকে আপনি যেটা সিলেক্ট করে মনে করেন আমি এই হার্ট চিহ্নটা দিলাম, এগুলো সাইজটা আমি একটু বড় করে দিলাম। দেখেন এটা 31 সাইজ পর্যন্ত বড় করে দেবেন, 31 সাইজ। ওয়েট করলাম, আমি ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার লাভ সাইন দিয়ে, হার্ট সাইন দিয়ে চারপাশে বর্ডার চলে আসছে। এখন কথা হচ্ছে আমি বর্ডারটা যখন দিলাম আমার এখানে লেখা কেটে গেছে। দেখেন ডিজিটাল আইডি ইনস্টিটিউট লেখা কেটে গেছে। এই লেখা যে কেটে গেছে তাহলে তো আমার বর্ডার দিয়ে কোনো লাভ নেই। লাভ আছে, বর্ডারতে কীভাবে লাভ করছে সেটা আমি দেখাই। লেখা যদি কেটে না যায় সেই অপশনটা আমি দেখার চেষ্টা করবো। পেজ বর্ডার গেলাম, এখানে এসে দেখেন একটা অপশন আছে অপশন। এই অপশন যখন আমি যাবো এখান থেকে দেখেন এইডস অফ পেজ, এখান থেকে এটাকে আমি টেক্সট করে দিব, দেন ওকে করে দিব। এখানে এসে আমি আবার ওকে করে দিব। দেখেন আমার কোথাও কোনো লেখা কেটে যায় নাই, কিন্তু আমার কি কেটে গেছে, ওই যে লগো কেটে গেছে। এই লগোটাকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লগোটা এখান থেকে চেপে ধরে আমি লগোটা এদিকে নামাই দিব, লগোগুলোকে আমি এদিকে নামাই দিব, বুঝতে পারছেন? অথবা আমার ডিজিটাল আইটি ইনস্টিটিউট যে লেখাটা আছে সেই লেখাটাকে ছোটো করে দিয়ে লোগোগুলোকে আমি আরেকটু এদিকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আমি দেখে লোগোটা নামাই দিচ্ছি, এখন এইভাবেই চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা পেজ লেআউট আমাদের আর কি আছে, এখানে আর তেমন কিছু নেই। ইন্ডেন্টের ব্যবহারগুলো আমরা এখান থেকে দেখেছি। এই যে এটা মনে করেন আমি লেখাগুলোকে একটু পর থেকে শুরু করতেছি, দেখেন আমি পরে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ইন্ডেন্টের দিকে, দেখেন এই যে পেজ লেআউট, এই সাথে এটা দেখতে পাচ্ছেন, আমি এদিকে কমা দিচ্ছি, এদিকে চলে আসছে, এদিকে বাড়া দিচ্ছি, এদিকে চলে আসতেছে। আচ্ছা এখানে যেটা একটা আফটার বিফোর আছে, স্পেসিং আছে, সেটা আমরা দেখেছি কোথা থেকে, এই যে এখান থেকে এসে আমরা লাইন স্পেসিং গিয়ে এখান থেকে যেটা দেখেছি আফটার এবং বিফোর, এটা হচ্ছে সেটা। ঠিক আছে, এটা আমরা 0 করে দিতাম সবসময়, কমা দিতে আছে 0, আর যদি কমাতে না আছে তখন এটা যেটা আছে সেটা থেকে যেত, এটা হচ্ছে এটা। তো এখানে পেজ লেআউট আমাদের আর কিছু নেই, তেমন কিছু নেই। আমরা এখন যাব, এখানে আমাদের রেফারেন্সে তেমন কোনো কাজ নাই, মেলিংস রিভিউ এখানে কিছু নেই। ভিউতে এসে একটু ছোটো ছোটো কাজ আছে, সেটা হচ্ছে কি এই যে রোলারটা, যদি অনেকের যদি রোলারটা দেখা না যায় উপরে, যে এই যে বাম পাশে এবং উপরে যে রোলারটা যদি দেখা না যায়, তখন আমরা রোলারটা আনবো, এখানে ক্লিক করে একবার ক্লিক করলে রোলার উঠে যাবে, আবার টিক মার্কটা দিয়ে দিলে রোলারটা আসবে। এখানে আর তেমন কিছু নেই, জুম টুম করে দেখা যায়। এখানে প্রিন্ট লেআউট এটা সবসময় থাকবে। রিডিং লেআউট আপনি দেখবেন তখন যদি আপনার ফাইনাল লেখা হয়ে যায়, এগুলোকে চেক করার জন্য আপনি রিডিং লেআউটটা ব্যবহার করবেন। দেখছেন জুম করে, মানে ফুল পেজে দেখার জন্য আমি এটা কী করেছি, রিডিং লেআউটটা দেখছি। এরপর যদি আমি এটাকে কেটে দিতে চাই, দেখেন আমি এখানে আর জুম করতে পারি, কেটে দিতে চাই আমি এভাবে চলে আসতে পারি, দেখতে পাচ্ছেন? তাহলে এইটুকু ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমরা পরবর্তী ক্লাসের টপিকের দিকে মুভ করব। পরবর্তী ক্লাসের টপিকে আমাদের আজকে আছে ক্লাস টিউটোরিয়াল আসছে। ক্লাসে বলে জয়েন করতে পারে না, কী অবস্থা!
ক্লাসে জয়েন করতে না পারলে কীভাবে কী করবেন? ক্লাসে একটা লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করলে ক্লাসে জয়েন করা নেই, তাহলে আর আচ্ছা বাদ দেন। তো দেখেন আমরা এইখানে এসে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখার চেষ্টা করব। আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়, ঠিক আছে? এরপর আমরা গত ক্লাসে আমরা বিপিএন আলোচনা করেছিলাম না? কে একজন বলবেন বিপিএন আলোচনা করেছি? না স্যার। না স্যার, করা হয়নি। বিপিএন আলোচনা করতে পারিনি, আমরা এতটা পিছিয়ে কেন পড়ে আছি? আচ্ছা স্যার ওই যে আপনার একটা নেটের প্রবলেম হচ্ছিল এর জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন চলে যাব কোথায়? আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজের ক্ষেত্রে। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে এখানে অনেক অ্যাডভান্স আছেন, ওনারা বলবে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কেন শিখতে হচ্ছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কোনো কাজ আছে নাকি? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে কাজ আছে সেটা দেখাই, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে কাজ আছে সেটা দেখাই। এটা না, এটাও না, এগুলো হচ্ছে কি টাকা উইথড্র করছে আমার স্টুডেন্টরা, সেটা কই? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজের এটা কই? স্ক্রিনশট যে আমি নিয়েছিলাম এটা কই? কোথায় রাখছি, কোথায় রাখছি? প্রয়োজনের সময় খুঁজলে আর পাই না। এই যেটা দেখেন এখানে কি লেখা আছে, লুকিং ফর এ পাওয়ার পয়েন্ট প্রোডাক্ট প্রেজেন্টেশন, দেখতে পাচ্ছেন? $5 একটা কাজ, 10-12টা একটা স্লাইড দিয়ে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে দিবে, আপনাকে $5 টাকা দিবে, বুঝতে পারছেন? তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কাজ আছে, এটা হচ্ছে কি fiverr.com যেটা মার্কেট প্লেস ছিল সেটাতে। আচ্ছা সেজন্য আমরা দেখবো, সেজন্য দেখবো না, আমাদের অনেক কিছু জানারও আছে, অনেক কিছু শেখারও আছে। এই ধরনের কাজ মার্কেট প্লেসে অহরহ আসে, যদি আপনি সেই রিলেটেড গিগ পাবলিশ করেন, সেই রিলেটেড গিগ পাবলিশ করলে আসবে, না হলে পারবেন না। আচ্ছা তো চলেন আমরা তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দেখার চেষ্টা করি। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেভাবে আপনারা ওপেন করতে সেভাবে ওপেন করবেন, আমি আর শর্টকাট দেখাচ্ছি না, আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে ওপেন করতে সেভাবেই ওপেন করবেন, ঠিক আছে? আমার কাছে শর্টকাট জানা আছে, আমি শর্টকাট ওপেন করতেছি। ওপেন করলাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখেন এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমি গত ক্লাসে বলেছি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এমন অনেক কিছু আছে, ম্যাক্সিমাম এখানে প্রায় 60% বা 50% ধরতে পারেন, বা 60% ধরতে পারেন। কিসের মতো? মাইক্রোসফট ওয়ার্ডের মতো। দেখেন এখানে ফাইল আছে, সেভ এজ, ওপেন, ক্লোজ, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সব কিছু আছে। আবার হোম বাটন আছে, দেখেন এই যে কপি, কাট, পেস্ট, দেখেন এই যে বোল্ড আছে, সব কিছু এখানে, সব কিছুকে প্রায় 60% 80% বলা যায়, মানে 70 থেকে 80% বলা যায়। দেখেন এই যে টেবল, পিকচার, তারপর দেখেন শেপ, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, হেডার এবং ফুটার, তারপর দেখেন এই যে ওয়ার্ড আর্ট, তারপর দেখেন ইকুয়েশন, সিম্বলও এখানে দেওয়া যায়, দেখেন এখানে ভিডিও অডিও ইনসার্ট করা যায়, ঠিক আছে? তো ম্যাক্সিমাম জিনিস দেখেন এটার মতো। আমরা দেখেন এখানে অনেক কিছু আছে যেগুলো ম্যাক্সিমাম জিনিস মাইক্রোসফট ওয়ার্ডের মতো, তো যেগুলো একটু এক্সেপশনাল সেগুলো ব্যবহার করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কীভাবে কাজ করতে এবং কীভাবে প্রেজেন্টেশন করতে সেটা দেখার চেষ্টা করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কেন যে ব্যবহার হয় সেটা অনেকেই হয়তো জানেন না। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার হয় হচ্ছে কি প্রোডাক্টের যে কোনো প্রজেক্টকে আপনি কি করার জন্য, পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে ইয়া করার জন্য, প্রেজেন্ট করার জন্য, যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা টপিক নিয়ে। মনে করেন যে আপনি আপনার একটা কর্পোরেট অফিস আছে, আপনি একটা পৌরসভার মধ্যে কোনো একটা কি কাজ করতেছেন, মানে একটা উন্নয়নমূলক কাজ করতেছেন। এই উন্নয়নমূলক কাজটা কি, টোটাল প্রজেক্টটা আপনি ডিজাইন করেছেন, ডিজাইন করে এই উন্নয়নমূলক কাজটা আপনি অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনাকে পৌরসভার মেয়রের কাছে যেতে হবে। মেয়রের কাছে গিয়ে ওনাকে প্রজেক্টরের মাধ্যমে একদম পুরো ডিটেলস প্রজেক্টটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। তো এরকম করে মনে করেন আপনারা যারা আবার ইউনিভার্সিটিতে পড়েছেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছেন, পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছেন, প্রতিটা সেমিস্টারে আপনাদের কোনো একটা স্পেসিফিক একটা টপিক নিয়ে আপনাদেরকে কী করতে হয়েছে, অ্যাসাইনমেন্ট করতে হয়েছে। ওই সেম অ্যাসাইনমেন্টটাকে আবার কী করতে হচ্ছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে করতে হয়েছে। তো আজকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে কীভাবে আপনি যে কোনো কিছুর প্রমোশন করতে পারেন, যে কোনো কিছু প্রজেক্ট আকারে সাবমিট করতে হবে সেটা আমরা দেখার চেষ্টা করবো। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর জন্য আমি মূলত এখানে 5টা স্টেপ ফলো করি। আপনাদেরকে যে ফলো করতে হবে এটা ম্যান্ডেটরি না, আমি এই স্টেপটা ফলো করে আমি খুব ভালোভাবে কাজ করতে পারি। আপনারা যদি করেন তাহলে ভালো, না করতে চাইলে আপনারা নিজেরা করতে পারেন। তো এই প্রজেক্টের মধ্যে, এই ইয়ার মধ্যে, স্টেপের মধ্যে 5টা স্টেপের আমি প্রথম স্টেপগুলো একটু দেখার চেষ্টা করি কীভাবে করে। আমি চলে গেলাম, দেখেন এখানে এই যে লেআউট নামে একটা অপশন আছে, এই লেআউট থেকে মনে করেন আমি এই লেআউটটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন আমি এখানে লেখার চেষ্টা করব যে 5 আমি এখানে লিখেছি 5 ইফেক্টিভ মেথড টু ক্রিয়েট পিপিটি। পিপিটি মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্রিয়েট করার জন্য 5টা ইফেক্টিভ মেথড আছে, সেগুলো কি? প্রথম হচ্ছে কি সিলেক্ট লেআউট, একটু আগে আমি যেটা সিলেক্ট করেছি,
ঠিক আছে। একটু আগে আমি এখান থেকে লেআউট থেকে এখান থেকে যে কোনো একটা লেআউট আমি সিলেক্ট করছি। তো আমার এই লেআউটটা দরকার, বিভিন্ন লেআউটে বিভিন্ন ধরনের কাজ আছে, এগুলো আমাদের তেমন একটা দরকার হবে না। যেমন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে কত রকমের কাজ আছে। আমি এখানে ক্লিক করলে একটা ট্যাবল চলে আসবে, এখানে ক্লিক করলে চার্ট চলে আসবে, এখানে ক্লিক করলে পিক্স চলে আসবে, এখানে চলে ভিডিও আসবে, এখানে ক্লিপ আর্ট আসবে। তো আমার এটা তেমন একটা দরকার নেই, আমরা এখান থেকে যেটা দরকার হবে সেটা লাগাবো। আমি এখানে আসলাম, এই যে টাইটেল অ্যান্ড কন্টেন্ট এটা আমি লাগিয়েছি, ঠিক আছে। এখানে অনেক কিছু করা যায়। আচ্ছা, সিলেক্ট লেআউট দিচ্ছি, এরপর হচ্ছে কি দ্বিতীয় নাম্বার যে কাজটা সেটা হচ্ছে কি অ্যাড অর রাইট কন্টেন্ট। কন্টেন্ট লিখবো আমরা এখানে, অ্যাড করবো অথবা লিখবো, ঠিক আছে। এরপর আসলে হচ্ছে কি 3 নাম্বার কি ডিজাইন, এরপর 4 নাম্বার আসলে কি অ্যাপ্লাই অ্যানিমেশন, এরপর হচ্ছে কি লাস্ট যেটা সেটা হচ্ছে কি প্লে উইথ F5। এই দেখেন এখানে 5টা মেথড আমি এখানে লিখে দিয়েছি। আমি যদি চাই এগুলোকে নাম্বারিং করে ফেলতাম, একটা বুলেট পয়েন্ট আসছে, আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করলাম, এখানে আমি নাম্বারিং ক্লিক করলাম, সে দেখেন সবগুলো নাম্বারিং এখানে চলে আসছে। এবার দেখেন এই 5টা মেথডে আমি এখন কাজ করার থেকে চেষ্টা করবো। তো সেক্ষেত্রে এই 5টা মেথড দেখার জন্য আমার এই পেজটা থাকবে, এটাকে পেজ বলে না। মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় যদিও এটাকে পেজ বলে, কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভাষায় এটাকে পেজ বলে না, এটাকে বলে হচ্ছে কি স্লাইড। তো আমি এখানে প্রত্যেকটা স্লাইড নিয়ে নিয়ে কাজ করবো। এই স্লাইডটা আমার ডেমো হিসাবে থাকবে, এটা দেখে দেখে আমি পরবর্তী স্লাইডগুলো বানানোর চেষ্টা করবো। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে দেখেন যদি আরও নতুন করে যদি স্লাইড নিতে চাই তখন আমি কীভাবে নিব, তখন দেখেন এখানে একটা অপশন আছে নিউ স্লাইড। নিউ স্লাইডে ক্লিক করার সাথে সাথে আমাকে নিউ স্লাইড দিবে, অথবা আমি নিউ স্লাইডের ওখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি, দেখেন নিচের দিকে আমাকে একটা ফাংশন শো করাচ্ছে যে নিউ স্লাইড, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে Ctrl+M, মানে Ctrl+M মানে ম্যাঙ্গোর এম। আপনি যদি এখানে Ctrl+M এ ক্লিক করেন নতুন করে স্লাইড ওপেন হবে, নতুন স্লাইড আসবে। দেখেন আমি Ctrl+M এ ক্লিক করতেছি, Ctrl+M এ ক্লিক দেখেন আরেকটা স্লাইড হয়ে গেছে, আবার ক্লিক করতে আরেকটা স্লাইড এসেছে, আমি আনডু দিয়ে আবার চলে যাচ্ছে। তাহলে আমি এখানে নিউ স্লাইডে ক্লিক করেও আমি স্লাইড নিতে পারি, অথবা Ctrl+M এ ক্লিক করে স্লাইড নিতে পারি। আর একটা শর্টকাট হচ্ছে কি এই স্লাইডের উপর কার্সরটা রেখে ক্লিক করা অবস্থা রেখে আপনি জাস্ট এন্টারে ক্লিক করবেন, কন্ট্রোল কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট এন্টারে ক্লিক করবেন, দেখেন নতুন করে স্লাইড হবে, যতটা ক্লিক করবেন ততটা হবে। তো 2-3টা মেথড দেখিস, যেটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ইজি মনে হবে সেটা আপনারা করবেন। দেখেন আমি দ্বিতীয় স্লাইডে এসে এখন আমি কাজ করব। তো দ্বিতীয় স্লাইডে এসে আমি লেআউটটাকে সিলেক্ট করছি এখানে। এখন দ্বিতীয় নম্বর কাজ কি, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কি অ্যাড অর রাইট কন্টেন্ট। এখন আমি কন্টেন্ট রাইট করব। তো কন্টেন্ট রাইট করতে হলে মনে করেন আমি আজকে যে প্রেজেন্টেশনটা বানাবো আমি কোনো একটা স্পেসিফাই করে একটা টপিকের উপর বানাবো। তো আমার কাছে স্পেসিফিক একটা টপিকের অনেকগুলো রিসোর্স আছে, আমি এই রিসোর্সগুলো আমাকে যাতে নতুন করে কালেক্ট করতে না হয় সেজন্য আমি সেম রিসোর্সগুলো ব্যবহার করে আপনাদেরকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে দেখাবো। আপনারা আপনাদের ডিফারেন্ট টপিক নিয়ে বানিয়ে বাড়ির কাজ জমা দেবেন। দেখেন আমি এখানে লিখতেছি লিখেছি। এরপর আমি এখানে এসে বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে এখানে যারা যারা প্লেয়ার্স আছে তাদের আমি কিছু প্লেয়ার্সের আমি নাম লিখবো। তো প্রথমে আমি নাম লিখেছি, আমি তামিম ইকবালের নাম লিখেছি। আমি মনে করি সাকিব আল হাসানের নাম লিখবো। আমি এখানে এসে লিখলাম যে মাশরাফি বিন মুর্তজা, আমি লিখলাম মুশফিকুর রহিম। তো এভাবে লিখতে চাইলে তো অনেকের নাম লেখা যায়, আমি এত বেশি নাম লিখবো না, আমি বেশ কয়েকটা লিখেছি, 7-8টা আমি লিখেছি এখান থেকে। দেখেন তাহলে আমাদের এই দুটো মেথডের মধ্যে সিলেক্ট লেআউট হয়ে গেছে, অ্যাড আর রাইট কর্নার হয়ে গেছে। এখন আমাদের ডিজাইনের পালা, এখন আমরা ডিজাইন করবো। দেখেন ডিজাইনগুলো কীভাবে করতে হয়। তো আমি এখানে পেজ আসলাম, এখানে আসার পরে দেখেন আমি এটাকে এত বড় করে এদিকে ডিজাইন করলাম। দেখেন লিখা রাখার পরে আমি এই লেখাগুলোকে ডিজাইন করবো। লিখাটাকে আমি ফুল পেজে করে ফেলছি, দেখেন করেছি। এখান থেকে চাইলে আপনি এসে ফন্ট চেঞ্জ করতে, আপনার যেই ফন্টটা ভালো লাগে সেটা দিতে হবে। আমার এই ফন্টটা ভালো লাগে, আমি এটা দিলাম, একটু করে ছোটো করে দিলাম। এবার ফন্টের লিখার স্টাইল আপনি এখান থেকে যা খুশি তা আপনি এখান থেকে দিতে পারবেন। আমি এটা দিলাম, যা খুশি তা দিতে পারবেন। এবার দেখেন এই যে পিছনে একটা কি আছে না, একটা ট্যাক্স বক্সের ভিতরে আমার লেখাগুলো হয়েছে মতো লাগছে না, এই ট্যাক্স বক্সটাতে আমরা ফিল কালার দিতে পারি। সেক্ষেত্রে ট্যাক্স বক্সে আমরা ফিল কালার কীভাবে দিব, ট্যাক্স বক্সে যদি আমরা ফিল কালার দিতে চাই, ট্যাক্স বক্সে যদি আমরা ফিল কালার দিতে কীভাবে দিব, দেখেন এই যে ট্যাক্স বক্স, এই বক্সের মধ্যে ফিল কালার দিতে দেখেন এখানে একটা কুইক স্টাইল, হোম মেনুর একেবারে লাস্ট দেখেন কুইক স্টাইল নামে একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করে আপনি যেটা সিলেক্ট করবেন সেটার মতো এখানে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, যেটাতে ক্লিক করবে সেটার মতো হয়ে যাবে। তো মনে করেন আমি এটা করলাম, এবার চাইলে আপনি এই স্টাইলটাকে আপনি চাইলে কালার পাল্টাতে পারবেন। এখান থেকে আপনি মনে করেন সবুজ কালারটা করে দিয়েছেন, লেখাটা লাল আছে, এটা ফিল কালারটা কি থেকে গেলো, সবুজ কালার থেকে গেলো, ঠিক আছে। আচ্ছা
তারপর চাইলে আপনি এখন লেখার কালারটাকে আরও অন্যরকম কালার আছে এখান থেকে, এই যে কালার যেটা খুশি সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। আপনি এটা করতে পারলে এটা করতে পারেন, যেটা খুশি সেটা করতে পারেন। চাইলে এখানে সাদাও করে দিতে পারেন, ঠিক আছে। আবার আমরা এটাও জানি যে ফিল কালারটা চাইলে আমরা অনেক রকম কাজও করতে পারি। আমরা ফিল কালার চাইলে কী করতে পারি, যে ফিল কালারের মধ্যে আমরা কী করতে পারি, ওই যে পিকচার এনে দিতে পারি ফিল কালারের ভিতরে। এখান থেকে আমি কোনো একটা পিকচার এনে দিচ্ছি, মনে করেন আমার কাছে ক্রিকেটের অনেকগুলো পিকচার আছে, ওখান থেকে আমি একটা পিকচার এখানে দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি একটা পিকচার এখানে দিয়ে দিচ্ছি, এই পিকচারটা আমি দিলাম। দেখেন পিকচার দেওয়ার সাথে সাথে আমার লেখাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি লেখার কালারটা চেঞ্জ করে দেওয়ার পরও আমার লেখাগুলো ভালো দেখা যাচ্ছে না, লেখাগুলো ভালো দেখা যাচ্ছে না, আমার ছবিটা ভালো দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ছবি চিকন হয়ে গেছিলো, এভাবে দেখাচ্ছে। যদি বড় করে দেখাতে পারতাম তাহলে ভালো দেখাইতো। তো আমি যেটা বড় করে দেখাইতে পারবো না, আমি এটাকে কী করে রাখবো, আমি এখানে পিকচার দিব না, এখান থেকে আমি যে কোনো একটা কালার এখানে দিয়ে দিব। মনে করেন আমি এই কালারটা দিলাম, লেখার কালারটা আমি এটাও রাখতে পারি, অথবা আমি এখান থেকে যে কালারটা সাদা কালারটাও রাখতে পারি। সাদা কালারটা আরও ফর্মাল লাগবে, ব্ল্যাক কালারটা এত বেশি ভালো লাগবে না। আপনি চাইলে এখান থেকে এই কালারটাও দিতে পারেন। তো মনে করেন আমি সাদাটা দিলাম, সাদাটা অনেক সুন্দর দেখায়, আমি সাদাটা দিলাম। এবার দেখেন এখানে যে এইটার যে বর্ডার আছে, আপনি চাইলে বর্ডারগুলোকে কাস্টমাইজ করতে পারেন ইচ্ছে মতো। শেপ আউটলাইন, এই শেপ আউটলাইনের মধ্যে একটা কালার দিতে পারবেন। এটা যদি আমি কোনো একটা কালার, এই যে সবুজ কালারটা দিতে চাই, কালারটা এখান থেকে এসে আমি বড় করে দিলাম, দেখেন, ঠিক আছে। আরও বড় যদি করতে চান, এখান থেকে এসে হোয়াইট এসে মোর লাইনে যখন যাবেন, এখান থেকে চাইলে আরও বড় করতে হবে। তো আমি আর বড় করতেছি না, এতটুকুতেই থাকুক, ঠিক আছে। এবার দেখেন আমি এটাকে চাইলে এর ভিতরে যে ফিল কালারটা আছে সেটাকে চাইলে আমরা মাল্টি কালার করতে পারবো না। আমরা দেখেছিলাম না গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে এসে যে গ্রেডিয়েন্ট থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে এসে এখান থেকে এসে আমি গ্রেডিয়েন্টে যখন আবার ক্লিক করবো, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে দেখেন মোর গ্রেডিয়েন্ট নামে অপশন আছে। এখান থেকে চাইলে আমি কালারগুলো আরও বিভিন্ন কালার করে দিতে পারবো। এটাকে আসলাম, এটাকে আমি এখান থেকে সবুজ কালার করে দিলাম, এটাকে সেটা আমি একদম পিওর লাল কালার করে দিলাম, এটাকে আমি হলুদ কালার করে দিলাম। দেখেন আমি যে কটা সিলেক্ট করছি সেই কটা কালার এখানে মাল্টি কালার এখানে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। তো আমি চাইলে ইচ্ছে মতো কালার করতে পারি, আমি চাইলে আবার প্লেন কালার রাখতে পারি, আমি চাইলে পিক্সারও ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমি ইচ্ছে মতো কালার রাখবো না, আমি জাস্ট এই একটা কালারই রাখবো, ঠিক আছে, এই কালারটা আমি রাখবো। এবার দেখেন আমি এই যে নামগুলো আছে সেই নামগুলোকে এখন আমি কী করবো, এই নামগুলোকে আমি একটা শেপের মধ্যে নিয়ে আসবো। এগুলোকে আমি ছোটো করে এবার নিয়ে আসছি, এখান থেকে আমি এইগুলোকে আলাদা আলাদা করে শেপের মধ্যে নিয়ে আসবো। দেখেন আর এক একজনের জন্য এক একটা নামের জন্য এক একটা বক্স আমি নিয়ে আসবো। ইনসার্টে গেলাম, শেপে গেলাম, শেপ থেকে আমি এখান থেকে মনে করো আমি এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি একটা শেপ এখানে ড্র করবো, এতটুকু পর্যন্ত আমি একটা শেপ ড্র করবো। এই শেপের মধ্যে আমি তাদের নামগুলো ঢুকে ফেলবো। তো নামটা ঢুকে ফেলার জন্য আমি এই শেপগুলোকে আমি ডিজাইন করে ফেলি আগে। এখানে আসলাম, এখান থেকে মনে করেন আমি কোনো একটা সিলেক্ট করলাম, কালারটা আমি এখান থেকে এটাকে সবুজ করে দিই এবং এটার ফিল কালারটাকে আমি লাল করে দিই, ওইটার অপোজিট করে ফেলতেছি পুরোটা। এখান থেকে সে আউটলাইনটা আমি বড় করে দিলাম, ঠিক আছে, ওইটার অপোজিট করলাম। এবার এখান থেকে এসে আমি তামিম ইকবালের নামটাকে সিলেক্ট করলাম, কাট করলাম, এখানে এসে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করলাম, এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে। তো পেস্ট করার সাথে সাথে একটা এন্টার ক্লিক করে এটা 2 লাইনের মতো হয়ে গেছে। আমি ব্যাক স্পেসে 2 লাইনটা কেটে দিচ্ছি। এবার দেখেন আমাকে যাতে বারবার এটা যাতে আমাকে ডিজাইন বা কী করতে না হয়, ডিজাইন করা, কালার পাল্টানো ব্যবহার যাতে করতে না, আমি এই একটা জিনিসকে বেশ কয়েকটা কপি করে রাখবো তাদের জন্য, সবার জন্য। এটা কপি করলাম, দেখেন কন্ট্রোল চেপে ধরে আমি এদিকে সোজা করে নামাচ্ছি, ঠিক আছে, সোজা করে নামাচ্ছি কন্ট্রোল চেপে ধরে। কন্ট্রোল চেপে ধরে শিফট চেপে ধরে সোজা করে নিচে দিকে নামাচ্ছি, ঠিক আছে। আমি আর করবো না, আমি চাইলে এগুলোকে একটু একটু করে বাড়াই দিতে পারি। আচ্ছা, এতটুকু করলাম এবং আমি সবগুলো জায়গায় এইখানে যে নামগুলো আছে নামগুলো সব কপি করেছি ভুলে, সমস্যা না। আমি এখান থেকে সাকিব আল হাসানের নামটাকে কাট করলাম, এখানে এসে আমি এটাকে এডিট করে পেস্ট করে দিলাম, এন্টার বাটনটা দিয়ে কী করলাম, কেটে দিলাম, এন্টার যেটা পড়ছিল। এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এইখানে এসে মুশফিকুর রহিমের নামটা কাট করলাম, কাট করার পরে এখানে তামিম এই জায়গায় এসে এটাকে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপর এখানে মাহমুদুল্লাহ রিয়াদ ওনার নামটা কপি করলাম, কাট করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এইখানে এসে মুস্তাফিজুর রহমান কাট করলাম, এই জায়গায় এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। লিথন দাস কাট করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। তাসকিন আহমেদ কাট করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমি এখান থেকে এই জিনিসটাকে কেটে ফেলতে পারি। এবার দেখেন আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে এগুলোকে আমি বড় করব, লেখাগুলোকে আমি বড় করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করছি। এখান থেকে এসে হোম মেনুতে এসে আমি এখান থেকে এগুলোকে বড় করতে, দেখেন বড় করলাম, আমি একটু করে বোল্ড করে দিলাম, ঠিক আছে। এবার চাইলে আপনি এগুলোকে কালার চেঞ্জ করতে পারেন। তো লেখাগুলোকে যদি কালার চেঞ্জ করতে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা কালার ব্যবহার করতে যেটা আপনাদের ভালো লাগে। মনে করেন আমি এখান থেকে এই কালারটা ভালো লাগছে না, এই কালারটা সাদা কালারটাই ভালো লাগতেছিল মনে হয়,
সো মনে করুন আমি এই কালারটা ব্যবহার করেছি, ঠিক আছে। লেখাগুলো সাইজ একটু বেশি বড় হয়ে যাতে একটু অন্যরকম লাগতেছে, আমি এক সাইজ ছোটো করে দিই। সবগুলোকে একসাথে সিলেক্ট করছিলাম, এখানে 32 সাইজ দেওয়া আছে, আমি এটাকে 30-28 করে দিই, ঠিক আছে। এবার চাইলে আপনি এগুলোকে আরেকটু বড় করতে পারবেন, এদিকে পাশে চাইলে একটু বড় করতে পারবেন, এই যে এগুলোকে টেনে ধরে পাশে চাইলে একটু করে বড় করতে পারতেছেন, ঠিক আছে, একসাথে বড় হয়ে গেল। আচ্ছা, এবার আমি এই জায়গায় একটা কি নিয়ে আসবো, বাংলাদেশ ক্রিকেটের একটা লোগো তো কিছু একটা নিয়ে আসবো। এটা কীভাবে আনবো, আমরা চাইলে এখান থেকে পিকচার ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করার পর আনতে পারি। আমি এইভাবে আনবো না, আস্তে নিয়ে আসি, এখানে যখন আসতে নিয়ে আসি আমি এটাকে ক্লিক করলাম, দেখেন বাংলাদেশ ক্রিকেটের একটা লোগো, এটাতে ডাবল ক্লিক করলে হবে, অথবা আমি এখানে ইনসার্টে ক্লিক করলে হবে, দেখেন একটা লোগো এখানে চলে আসছে, ঠিক আছে। এই লোগোটাকে আমি এখন কী করবো, ছোটো করবো আমার পেজের সমান। এবার এই লোগোটা যদি কত রকম করা যায় সেটা তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি, এই একটা ছবিকে কত রকম করা যায়, এখান থেকে দেখেন কত রকম কালার তালা করা যায়। আমি এখান থেকে সময় নষ্ট করতেছি না, আমি জাস্ট এটাতে সিলেক্ট করলাম, এখান থেকে এসে এটা আউটলাইনটাকে আমি এটা কালারটা করে দিলাম, এবং আউটলাইনের কালারের সাইজটা আমি এখান থেকে বড় করে দিলাম। আরও যদি বড় করতে চাই ভালোভাবে দেখার জন্য আমি এখানে আসলাম, আউটলাইনটাকে এখানে মোর লাইন্সে গেলাম, মোর লাইন্সে গিয়ে আমি এখান থেকে দেখার চেষ্টা করবো কতটুকু বড় হলে সুন্দর দেখায়। স্যার এটা অনেক সুন্দর দেখাচ্ছে লাল কালারটা, এই কালারটা দেওয়ার কারণে আমি আর একটু ছোটো করে দিই, ঠিক আছে। তাহলে আমাদের ডিজাইনটা শেষ। এবার দেখেন ডিজাইনটা শেষ হয়েছে, কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে সাদা না, এই সাদা কালারটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। কীভাবে সাদা কালারটা আমরা কীভাবে চেঞ্জ করবো, সাদা কালারটা চেঞ্জ করার জন্য এখানে কিছু ডিফল্ট কিছু কালার আছে, সেগুলো দিয়ে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে নতুন করে এখানে কালার বসাতে পারেন। দেখেন আমি এখানে যখন ডিজাইনে গেলাম, এই দেখেন এই হোমের পরে ইনসার্টের পর ডিজাইনে যখন যাচ্ছি দেখেন এখানে কিছু ডিজাইন চলে আসছে। তো এখান থেকে যে কালারটাতে ক্লিক করে আপনি এটা কালারটা ডিজাইনটা সেভাবে করতে পারেন। আমি এটাতে ক্লিক করছি, দেখেন আমার ডিজাইনটা এরকম হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট টিম যেটা আছে সেটাকে আমি একটু ছোটো করে এক পেজে এক লাইনের মধ্যে দেখা যাবে, ঠিক আছে। এইভাবে ডিজাইনটা হচ্ছে। তো আমি এটাকে করবো না, ডিজাইন আমি যে ডিজাইনটা করছি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি এখান থেকে অন্য কোনো ডিজাইন দেওয়ার চেষ্টা করি। দেখেন এই ডিজাইনটা যদি আমি দিই, দেখেন এরকম হয়ে যাচ্ছে। তারপর আমি যদি আবার এখানে এসে দিই এই ডিজাইনটা দিই, দেখেন এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা অনেকটা সুন্দর লাগতেছে। আমি যদি এখান থেকে লিখার কালারটা যদি আগের মতো সাদা করে দিই, তাও এখান থেকে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো কালারটা আমরা এখানে চেঞ্জ করতে পারি, অথবা চাইলে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা পিকচার ব্যবহার করতে অনেক বড় করে দেখি কীভাবে পিকচার ব্যবহার করতে হয়। তখন আমরা এখান থেকে এই যে ফোল্ডারে গেলাম, ফোল্ডার থেকে আমাদের যে ক্রিকেট রিলেটেড যে রিসোর্স আছে সেই ফোল্ডারে গেলাম, সেটাতে যাওয়ার পর দেখেন এখানে একটা পিকচার আছে বড়, এই পিকচারটা টেনে এনে আমি দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখা যাচ্ছে এটা অনেক বড়, আমি পেজের সাইজ সমান সমান করবো, এদিকে এক পাশে সমান করছি, আমি এই পাশটাকে টেনে দিই, বুঝছেন। এই পাশটাকে আমি এভাবে যতটুকু আমার পেজ ততটুকু আমি টেনে দিলাম, ঠিক আছে। এবার আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন আমার যে আগের লেখাগুলো আছে এখান থেকে এগুলো কেটে গেছে, এগুলো যদি আমি দেখতে হয় তখন এটা কীভাবে দেখবো, কেউ কি বলতে পারবেন? এতক্ষণ ধরে যে ডিজাইনগুলো আমি করেছি এই ডিজাইনগুলো দেখতে হলে আমাকে কী করতে হবে, কেউ বলতে পারবেন? স্যার ছবিটাকে ফ্রন্ট টু ব্যাকে দিতে হবে। সেটাই, যে আমার এই ছবিটাকে স্যান্ড টু ব্যাকে পাঠাতে হবে। আমি এটাকে রাইট বাটন ক্লিক করবো, দেখেন স্যান্ড টু ব্যাক নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম, দেখেন এটা একবারে সবার নিচে চলে গেছে। তো এটা এই কালারটা দেওয়ার পরে কী হয়েছে, যে আমার ছবিগুলোতে ভালোভাবে দেখা যাচ্ছে না, লেখাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি পিকচারটা দিলাম না, আমি কেটে দিলাম, আমার এই কালারটা থাকুক। তাহলে এই কালারটা ডিজাইনটা করেছি। এখন দেখেন আমাদের এখানে 5টা মেথডের মধ্যে ডিজাইনটা চলে গেছে। এখন আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই অ্যানিমেশন মানে লেখাগুলোকে অনেক সুন্দর সুন্দর এখানে প্লে হবে, কীভাবে কী হয় সেটা আমি দেখার চেষ্টা করবো। এটা একটু উপরে নিচে কেন হয়ে গেছে, আমি এটাকে একটু উপরে তুলে দিই। আচ্ছা, দেখেন এখন আমরা এখানে অ্যানিমেশন অ্যাপ্লাই করবো। তো অ্যানিমেশন অ্যাপ্লাই করার জন্য আগে আমরা এই পেজটা কীভাবে প্লে হবে সেটা দেখার চেষ্টা করবো। আমরা নাটক মুভিতে দেখেছি একটা নাটক শুরু হওয়ার আগে সামনে কত কিছু আসে, প্রথমে নাটকের নাম আসে, তারপর ডিরেক্টরের নাম, তারপর প্রডিউসারের নাম, হিরোইনের নাম, হিরোইনের নাম, হিরোর নাম, তারপর হচ্ছে কি প্রডিউসার, এই যে কোরিওগ্রাফার থেকে শুরু করে যে যা আছে সব কিছু এখানে চলে আসে। তো এই যেগুলোর নামগুলো যা আসে এটা কীভাবে আসে সেটা দেখার চেষ্টা করবো। দেখেন কীভাবে আমি এখানে ট্রানজিশনে গেলাম, প্রথমে আমি একটা পেজটাকে কীভাবে আসবে সেটা দেখাবো, পেজের মধ্যে তারপর নামগুলো কীভাবে সেটা আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে এই যে ট্রানজিশনের মধ্যে যেটাতে আমি ক্লিক করবো সেটার মতো হয়ে যাবে। দেখেন এটাতে ক্লিক করছে এটার মতো করে আসতেছে, এটাতে ক্লিক করলে দেখেন পেজটা এভাবে আসতেছে, একটা পেজের পর একটা পেজ এভাবে আসবে, ওই পেজের পরে এই পেজটা এভাবে আসবে। এটাতে ক্লিক করলে এভাবে আসতেছে, এটাতে ক্লিক করলে এভাবে আসতেছে, এটাতে ক্লিক করলে এটাতে আসতেছে, এটাতে ক্লিক করলে দেখেন এইভাবে আসতেছে। তো এই কটার পরে কি আর নাই? অবশ্যই আছে, এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনু যখন ক্লিক করবেন দেখেন এখানে আরও অনেকগুলো ফাংশন দেখা যাচ্ছে। তো এখান থেকে যেটাই আপনাদের ভালো লাগবে সেটা আপনারা ব্যবহার করবেন। আমি এখান থেকে মনে করেন আমি এই ফাংশনটা ব্যবহার করতেছি, এটাতে ক্লিক করলাম, দেখেন এই পেজটা এইভাবে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, পেজে ট্রানজিশন হয়ে গেলো, এখন আমি লেখাগুলোকে কী করবো, অ্যানিমেশন অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে দেখেন আমি এখানে অ্যানিমেশনে চলে যাবো, অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে যাওয়ার পর আমি এক একটাকে আলাদা আলাদা করে অ্যানিমেশন দিতে পারবো। কীভাবে দেখেন আমি এখানে অ্যানিমেশনগুলো কীভাবে দেখাচ্ছে, ঝাপসা হিসেবে দেখাচ্ছে, কারণ অ্যানিমেশন অ্যাক্টিভ হয় না। আমি যখন কোনো একটা স্লাইড এখানে স্লাইডের মধ্যে কোনো একটা লেখা অথবা কোনো একটা ফর্মেটকে যখন আমি সিলেক্ট করবো, দেন
কী হবে, দেন অ্যানিমেশনগুলো অ্যাক্টিভ হবে। দেখেন আমি এখানে এটাতে ক্লিক করেছি, দেখেন এগুলো অ্যাক্টিভ হয়েছে। তো আমি যখন দেখেন এখানে এগুলো অ্যানিমেশন দেখা যাচ্ছে, আমি এটা যখন ক্লিক করবেন আপনার অ্যানিমেশনটা এই লেখাটা বাংলাদেশ ক্রিকেট টিমটা এইভাবে আসবে, এটাতে ক্লিক করলে এইভাবে আসবে, এটাতে ক্লিক করলে এইভাবে আসবে, এটাতে ক্লিক করলে এইভাবে আসবে, দেখতে পাচ্ছেন? একটাতে ক্লিক করলে এইভাবে আসবে, এটাতে ক্লিক করে দেখেন এটা আবার গোল করে আসবে। এরপর এখানে যখন ড্রপ ডাউন মেনু যখন ক্লিক করবেন দেখেন এখানে আরও অনেকগুলো আছে, এটাতে ক্লিক করলে দেখেন এটাতে ক্লিক করলে এটা এইভাবে আসবে, ঠিক আছে? এগুলোর পরে এটাকে অ্যানিমেশন, এখানে অ্যানিমেশন 4 ধরনের আছে। একটা হচ্ছে কি এন্ট্রান্স বলে, মানে আপনার লেখাগুলো কীভাবে এন্ট্রি মারবে। তারপর হচ্ছে কি এমপাসিস, এন্ট্রি মারার পর যদি কিছুক্ষণ যদি আপনি এটা ডিসপ্লেতে রাখতে চান, এটা কীভাবে অ্যানিমেশন দিবে সেটা। আর হচ্ছে কি এক্সিট, এখান থেকে ডিসপ্লে থেকে লেখাগুলো যে চলে যাবে এটা কীভাবে যাবে, এটা কি সোজা চলে যাবে নাকি একটু অ্যানিমেটেড হয়ে যাবে, ঠিক আছে? তারপর নিচের দিকে একেবারে নিচের দিকে একটা অপশন আছে দেখেন মোর মোশন পাথ, এই যে এন্ট্রান্স অ্যানিমেশন, এখানে যে কটা দেখতে পাচ্ছেন এখানে মনে হয় 10-12টা আছে। 10-12টার পরে যদি আপনাকে আরও যদি অ্যানিমেশন নিতে চান সেক্ষেত্রে দেখেন এখানে একটা অপশন আছে মোর এন্ট্রান্স ইফেক্ট। তারপর দেখেন এই যে হলুদগুলো এমপাসিস, দেখেন মোর এমপাসিস ইফেক্ট। তারপর দেখেন মোর এক্সিট ইফেক্টস, এটা এগুলোর বাইরেও এগুলোর ভিতরে আরও অনেকগুলো আছে, এগুলোর ভিতরে আরও অনেকগুলো আছে, ঠিক আছে? এরপর দেখেন মোর মোশন পাথ, এখানে অনেকগুলো আছে, এখান থেকে যেটা আমরা ব্যবহার করবো সেটার মতো করে অ্যানিমেশনটা প্লে হবে। যদি মনে করেন আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর আমি মোর মোশন পাথ থেকে একটা দেখাই, বাকিগুলোতে দেখাবোই, জাস্ট একটা দেখাই। মনে করেন এখান থেকে আমি এই যে এটাতে আমি ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর দেখেন আমার অ্যানিমেশনটা কীভাবে প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার এটা কীভাবে প্লে হয়েছে। তো আমরা চাইলে এভাবে করতে পারি। এখন আমরা দেখার চেষ্টা করবো আমরা ফর্মাল কীভাবে ব্যবহার করতাম। আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর অ্যানিমেশন আসলাম, অ্যানিমেশন আসার পর আমি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিলাম। মনে করেন আমি এখান থেকে অ্যানিমেশন যেটা দিলাম সেটা হচ্ছে কি এই লেখাটা এইভাবে আসবে, এইভাবে আসলো। এরপর আমি এখানে চাইলে এটার উপর আরও অনেকগুলো অ্যানিমেশন দিতে পারি। কীভাবে দেখেন, কীভাবে আপনি যদি এটা অ্যানিমেশন দিয়েছেন এরপর যদি আপনি এটার উপর যদি আরও অ্যানিমেশন দেন তাহলে এটার উপর রিপ্লেস হয়ে যাবে, আগেরটা চলে যাবে এটার উপর রিপ্লেস হবে। তাহলে তো এরকম করলে তো হবে না, আমার চাচ্ছে আগেরটা থাকবে এখনওটা থাকবে। তো এখন দেখেন আমরা যে এখানে স্লাইডগুলো নিয়েছি তার একটা কন্ট্রোল প্যানেল কিন্তু বাম পাশে আছে, আমি এখান থেকে এগুলোকে কন্ট্রোল করতে পারি, দেখতে পারি। তো আমরা যে অ্যানিমেশন অ্যাপ্লাই করতেছি সেগুলোর কিন্তু একটা কন্ট্রোল প্যানেল আছে, সেটা কীভাবে দেখেন, আমি অ্যানিমেশন যখন ক্লিক করছি অ্যানিমেশন এইভাবে ডান পাশে একটা অপশন আছে দেখেন অ্যানিমেশন প্যান, এটাতে ক্লিক করার সাথে সাথে ডান পাশে একটা অপশন চলে আসবে, দেখেন দেখতে পাচ্ছেন ডান পাশে একটা অপশন চলে আসছে। আমি যে অ্যানিমেশনটা এখানে প্লে করেছি সেই অ্যানিমেশনটার সাইজ, সেই অ্যানিমেশনের কি টাইমিং এবং এটা কতবার রিপিট হবে, এটা কতক্ষণ ধরে প্লে হবে, এটা কি টাইমিংটা আমি বাড়াই দিতে পারবো কমাই দিতে পারবো, সব কিছু এখান থেকে কন্ট্রোল করা যায়। দেখেন আমি এটাকে রাইট বাটন ক্লিক করছি, দেখেন এখানে ইফেক্টস অপশন আছে, টাইমিং অপশন আছে, আমি টাইমিং অপশনে ক্লিক করেছি, দেখেন টাইমিং অপশনে সেটা 1 সেকেন্ড প্লে হবে। আমি যদি এটাকে একটু স্পিড আর একটু কমাই দিই 3 সেকেন্ড প্লে হয়, স্লো করে দিয়েছি। এটা যদি আমি রিপিট করেছি, আমি যেখানে 2বার রিপিট করলে এটা 2বার প্লে হবে, ওকেতে ক্লিক করলাম, দেখেন এটা 2বার প্লে হচ্ছে, একটু আস্তে আস্তে করে আস্তে আস্তে আবার আসবে, দেখছেন 2বার প্লে হচ্ছে, আমি 2বার করে দিয়েছি এই জন্য। আচ্ছা, তাহলে এটাতে অ্যানিমেশন আসলো। এরপর আমি যদি এখানে আরও কোনো অ্যানিমেশন অ্যাড করছি তখন আপনাকে এখানে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করতে হবে, ডিরেক্টলি এখান থেকে অ্যানিমেশন অ্যাড করলে হবে না, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করতে হবে। অ্যাড অ্যানিমেশনে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখেন আমি একটা অ্যানিমেশন দিব, এই যে ওয়েব নামে একটা অ্যানিমেশন আছে এটা আমি দিব, দেখবেন এটা অ্যানিমেশনটা একবার ওইভাবে 2বার এভাবে আসবে, তারপর এইভাবে প্লে হবে। আমি চাইলে এটাকেও একটু স্পিড বাড়ায় মানে টাইমিংটা একটু স্লো করে দিতে পারি, আবার 2বার 3বার করে আমি প্লে করাতে পারি। আমি এটাকে স্লো করে দিলাম, মিডিয়াম করে দিলাম, আমি চাইলে এটাকে 2বার প্লে করাতে পারি। আমি 2বার প্লে করবো না, অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে, যত বেশি ট্রানজিশন দেবেন তত বেশি বিরক্ত হবে, আপনি সিম্পলের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। তো আমি এটাতে ওকেতে ক্লিক করলাম, দেখেন এটা একবার এইভাবে প্লে হবে, ঠিক আছে? বেশি স্লো হয়ে গেছে, আমি চাইলে এটাকে আরেকটু কমাতে পারি। এখানে আসলাম, আমি এটাকে 2 সেকেন্ড মিডিয়াম যেটা আছে আমি এটা 1 সেকেন্ড ফাস্ট, ঠিক ছিল মনে হয়, হ্যাঁ এটা ঠিক ছিল, ঠিক আছে? আমি এটা এভাবে রাখলাম। তাহলে আমার এইটাতে অ্যানিমেশন শেষ, এটাতে আমি আর কোনো অ্যানিমেশন ব্যবহার করি। এখন আমি এই নামগুলোতে অ্যানিমেশন ব্যবহার করবো, প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে অ্যানিমেশন ব্যবহার করবো, অথবা চাইলে আমি সবগুলোকে আলাদা একসাথে অ্যানিমেশন আনতে পারি। দেখেন আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমি কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করি দেখবেন এই সবগুলো এভাবে আসতেছে, এভাবে সিলেক্ট করলে সবগুলো এভাবে আসতেছে, এটাতে ক্লিক করলে সবগুলো এভাবে ক্লিক করলে সবগুলো এভাবে আসতেছে, ঠিক আছে? তা আমি এভাবে করবো না, আমি যেটা করবো সেটা হচ্ছে কি এই সবগুলোকে সিলেক্ট করার পরে আমি এটাকে আন্ডুতে ক্লিক করে চলে যাবো, আগের জায়গায় চলে যাবো, আন্ডুতে ক্লিক করলাম, এখন আলাদা করে একটা করে আলাদা করে আমি অ্যানিমেশন দিব। এখানে দেখেন 2টা অ্যানিমেশন আসছে, 1 নাম্বার 2 নাম্বার, এখন এইটা 3 নাম্বার হবে। এটাতে ক্লিক করলাম, আমি এখান থেকে এসে এই অ্যানিমেশনটা দিলাম, এটাতে 3 নাম্বার হয়ে গেছে। এটাতে এসে আমি এটাকে দিয়ে দিলাম, এটা 4 নাম্বার হয়ে গেলো। সবগুলোকে একরকম দিব কিন্তু আলাদা আলাদা দিব। এটাতে 4 নাম্বার 5 নাম্বার হয়ে গেছে। এটাতে এসে আমি হয়তো হবে 6 নাম্বার, দেখেন এটাতে ক্লিক করছি 6 নাম্বার হয়ে গেছে। এটাতে ক্লিক করছি, এখান থেকে এসে 7 নাম্বার হয়েছে এটা। তারপর এখানে এসে আবার ঠিক আছে, সবগুলো অ্যানিমেশন হয়েছে। এবার আমি এটাতে অ্যানিমেশন দিব, এই লোগোটাতে অ্যানিমেশন দিব। কীভাবে দিব দেখেন, এই লোগোটাতে এসে আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখান থেকে আমি একটা অ্যানিমেশন দিলাম, এটা অ্যানিমেশনটা দিলাম। এরপর আমি এখানে আমি আরও অ্যানিমেশন অ্যাড করবো, এখান থেকে সে অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমি এখান থেকে মনে করেন এই অ্যানিমেশনটাকে অ্যাড করলাম, এটাকে এইভাবে প্লে হবে,
ঠিক আছে, এটা এভাবে প্লে হবে এতটুকু এই পর্যন্ত। তো আমার সব কিছু এখানে যা যা করা দরকার ততটুকু আমার হয়ে গেছে। একটা পেজ যা যা করা লাগে এটা হচ্ছে কি আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে কি বেসিক প্রেজেন্টেশন। আমি এই পেজটা সেভ করে রাখি আপনাদের ফোল্ডারে, যাতে করে পরবর্তী আমার দরকার হলে আমি ব্যবহার করতে পারি। আচ্ছা, সেভ করে রেখেছি। এটা হচ্ছে বেসিক প্রেজেন্টেশন। তো এই একটা বেসিক প্রেজেন্টেশনের মধ্যে আমরা যা যা দরকার সব কিছু করে ফেলছি। সিলেক্ট লেআউট করছি, রাইট কন্টেন্ট করছি, কন্টেন্ট অ্যাড করছি, ডিজাইন করছি, অ্যাপ্লাই অ্যানিমেশন করছি। এখন বাকি রইলো প্লে উইথ F5। আমরা এখানে যা যা করেছি সব কিছু এখন প্লে করে দেখবো। প্লে করার জন্য আমাদেরকে F5 নামে একটা বাটন আছে, সেটা ক্লিক করতে হবে। F5 নামে বাটনটা কোথায় আছে? কিবোর্ডের একেবারে উপরে দেখবেন যে F1, F2, F3 এইভাবে F12 পর্যন্ত আছে। ওখান থেকে যদি আমি F5 বাটনটা ক্লিক করে দেখবো, এটা প্লে হবে। এটা প্রথম পেজ, এটা আমার দেখা দরকার, আমি পরবর্তী পেজ দেখবো। এখানে আমি যখন নেক্সট ক্লিক করবো, নেক্সট কীভাবে ক্লিক করবেন, যে আমাদের কিবোর্ডের অ্যারো বাটন যেগুলো আছে উপরে নিচে ডানে বামে যেগুলো আছে, ওখান থেকে আমি একটা বাটন ডান পাশের বাটনটাকে ক্লিক করছি। দেখেন এটাতে ক্লিক করার সাথে এই পেজটা এভাবে ডিজাইন হয়ে আসছে। তারপর দেখেন আরেকটা ক্লিক করছি, দেখেন বাংলাদেশ ক্রিকেট নামে এটি লেখাটা এভাবে আসতেছে। আবার যখন দেখেন এটা দুইবার প্লে হচ্ছে, আবার যখন আপনি এটাতে ক্লিক করবেন দেখেন এই অ্যানিমেশনটা প্লে হবে। এরপর আস্তে আস্তে বাংলাদেশ ক্রিকেটের যে নামগুলো আছে সেগুলো আস্তে আস্তে আসবে। দেখেন দেখছেন, একটা ক্লিক করবেন একটা আসবে, একটা ক্লিক করবে একটা আসবে। এই যে নামগুলো একটা ক্লিকের উপর আসতেছে, আমি চাইলে এই নামগুলোকে আলাদা মানে ক্লিক না করে অটোমেটিক একটার পর একটা টাইম সেট করে দেবো। ওই টাইমের মধ্যে অটোমেটিক একটার পর একটা আসবে। এই টাইম সেট করে দেবো অটোমেটিক করার মধ্যে এবং ম্যানুয়াল করার মধ্যে একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা আমি পরে বলতেছি এবং সেটা করেও দেখাবো। অটো কীভাবে করতে সেটা করে দেখাবো। দেখেন আমি একটা ক্লিক করছি, একটা পরে আসতেছে। ঠিক আছে, একটার পর একটা আসতেছে। দেখেন এটা এবার আসছে, আবার ক্লিক করলে এটা এভাবে ঘুরতেছে। তাহলে আমার এতটুকু ছিল বেসিক প্রেজেন্টেশন। এখন আমরা প্রফেশনাল প্রেজেন্টেশন দেখার চেষ্টা করবো। তো কোনো একটা প্রফেশনাল প্রেজেন্টেশন কখনোই এইভাবে মেইন পেজ থেকে শুরু হয় না। এটার আগে কিছু পেজ থাকে, সেটা হচ্ছে কি ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। তারপর হচ্ছে কি একটা টপিক থাকে, কি টপিকের উপর আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, তারপর কার বরাবর প্রেজেন্টেশনটা দিচ্ছেন, কে প্রেজেন্টেশনটা করতেছে, তারপরে সে মেইন পেজে আসে। তো সেক্ষেত্রে আমাদের শুরুতে যে পেজগুলো বাকি ছিল সেগুলো যদি আমরা নিতে চাই কীভাবে নিব, তখন দেখেন এখান থেকে এসে আপনি চাইলে এই স্লাইডটাকে ডিলিট করে দিতে পারেন, অথবা এই স্লাইডের উপর আপনি অ্যাড করতে পারেন। আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করতে এটা চলে গেছে। এটার উপর ক্লিক করে ডিলিট বাটনটা জাস্ট ক্লিক করছি, ডিলিট হয়ে গেছে। এবার যদি আমি নতুন করে যদি উপরে পেজ নিতে চাই, কীভাবে নিব? নতুন করে উপরে পেজ নেওয়ার কোনো সিস্টেম নাই। আপনি যে পেজটা নিচ্ছেন সেটাকে আপনি কী করবেন, উপরে টেনে যাবেন। এটাকে সিলেক্ট করে স্লাইডটাকে আমি টেনে ধরে উপরের দিকে নিয়ে গেছি, এটা উপরে হয়ে গেছে। এবার এই স্লাইডটাকে চাইলে আমি ডিজাইন এসে আমি এখান থেকে কালার টালার সব কিছু পাল্টে ফেলতে পারি। এটাতে এসে দেখেন এখান থেকে এসে আমি অ্যাপ্লাই সিলেক্টেড স্লাইডে ক্লিক করলাম। এটাতে দেখেন অ্যাপ্লাই সিলেক্টেড স্লাইড, একটা স্লাইড আমি দিতে আছি, শুধুমাত্র এটা থাকবে আর বাকিগুলো আগের মতোই থাকবে। এটাতে ক্লিক করছি, দেখেন এটা সিলেক্ট কি হয়ে গেছে, প্লেন হয়ে গেছে। এবার এই জায়গায় এসে আমি কী করবো, এখানে এসে আমি এগুলোকে ডিলিট করে দিব। এটাকে ডিলিট করে দিতে পারি, এটাকে ডিলিট করে আমি ম্যানুয়ালি এটাকে লেখার চেষ্টা করবো এখানে। তো ম্যানুয়ালি লেখার চেষ্টা করলে দেখেন আমি এখান থেকে লিখবো, ইনসার্ট যাবো, ইনসার্ট যাওয়ার পর একটা শেপ নিব। শেপে যাওয়ার পর আমি এখান থেকে কোনো একটা শেপে ক্লিক করবো। মনে করি আমি এই শেপটা নিলাম, এই একটা শেপ আমি এখানে ড্র করলাম। ঠিক আছে, অনেক বড় করে একটা শেপ আমি ড্র করলাম। এখান থেকে আমি এসে এই জায়গা থেকে কোনো একটা কুইক স্টাইল আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আপাতত দিলাম। এবার দেখেন আমি এটাকে বড় করবো। এই জায়গা থেকে দেখেন এই যে আমি লেখাটা গড়টা বড় করতেছি, এটা বুঝতে পারেন নাই। আমি একটা কালার এখান থেকে দিয়ে দিই, সরি একটা শেপ কালার এখান থেকে, মানে ফিল কালার এখান থেকে আউটলাইন কালার দিই, তখন আপনারা বুঝবেন যে আমি বড় করতেছি, সেটা বোঝা যাচ্ছে। দেখেন এই যে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখানে এসে এখন আমি লিখবো যে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন অন বাংলাদেশ ক্রিকেট টিম। আমি বাংলাদেশ ক্রিকেট টিমের উপর একটা প্রেজেন্টেশন করতেছি, সেটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এটা যদি আমি লিখতে চাই তখন আমরা ওয়ার্ড দিয়ে লিখবো। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লিখেছিলাম, মনে আছে? এখান থেকে আসলাম, এখান থেকে এসে আমি এটাকে সিলেক্ট করলাম। এখানে আমি লিখলাম যে ওয়েলকাম টু ঠিক আছে। এবার দেখেন এটা পুরো এক লাইন হয়ে গেছে। আমি এটাকে সাজাবো। আমি এখান থেকে এটাকে এন্টার ক্লিক করলাম, এখানে এন্টার ক্লিক করলাম, এখানে সেন্টার ক্লিক করলাম, 4 লাইন হয়ে গেছে। ঠিক আছে, 4 লাইন যেহেতু হয়ে গেছে, 4 লাইনটা আমি এখানে সাজাবো। দেখেন আমি একটু বড় করতে পারি, এটাকে ফুল পেজ করে দিতে পারি। দেখেন এখানে যে কালারগুলো আছে তাহলে আপনি কালারগুলোকে চেঞ্জ করে দেবেন। আমি এখান থেকে যদি ফিল কালারটা, ট্যাক্সের ফিল কালারটা আমি সাদা করে দিই, দেখেন ভালোভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, আউটলাইন কালারটা যদি আপনি ব্ল্যাক করে দেন তাহলে এটা অনেকটা ভালো দেখাচ্ছে, কিন্তু সাদাটাই বরাবর বেশি ভালো লাগতো। এভাবে আমি করেছি। এবার দেখেন এটাকে যদি আপনি কালার যদি চেঞ্জ করতে চান, এটার কালার হোম মেনুতে সেখান থেকে যদি কালারটা করতে চান, যে কোনো একটা কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন। মনে করেন আমি এই কালারটা দিয়েছি, এটার মধ্যে একটা বর্ডার কালারটা আমি কি দিতে চাই, হলুদ কালার বর্ডার দিতে চাই। দেখেন হলুদ কালার বর্ডারটা খুব ভালোভাবে দেখাচ্ছে। আমি বর্ডার সাইজটা একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ডে যদি একটা কালার ব্যবহার করতে চান, তখন আপনি প্লেন একটা ব্ল্যাক কালার আপনি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি শেপে গেলাম, শেপ থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ফুল পেজের একটা রেক্ট্যাঙ্গেল আমি এখানে নিলাম। রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে আমি যে কোনো একটা কালার আমি এখান থেকে করে দিই। এটাকে আসলাম, এখান থেকে এসে যে কোনো একটা সিম্পল একটা কালার আমি এখানে করে দিই।
মনে করুন আমি এই কালারটা দিয়েছি, এই কালারটা আমি দিয়েছি। এটাকে যদি আমি স্যান্ড টু ব্যাকে পাঠিয়ে দিব, তখন দেখবেন যে এটার উপর আমার লিখে এইভাবে আসতেছে। বুঝতে পেরেছেন? এবার দেখেন এই যে এটা শেপটা যেরকম একটু করে বাঁকা আছে, এটার মধ্যে আমি শেপটাকে যদি এটাকে লেখাগুলো যদি একটু বাঁকা করতে চাই, দেখেন এই যে লেখাটা যদি আমি একটু করে এভাবে করতে চাই, বাঁকা করতে চাই, তখন কীভাবে করবো? আমি লেখাটাকে সিলেক্ট করবো। আমরা ওই লেখাটার স্টাইলের মধ্যে আমরা দেখেছিলাম যে ওয়ার্ডারের মধ্যে আমরা এখান থেকে দেখেছিলাম দেখেন এখান থেকে দেখেছিলাম যে আমরা কি ট্যাক্সের ইফেক্ট। আমি এখান থেকে ট্যাক্স ইফেক্টটাকে সিলেক্ট করলাম, ট্যাক্স ইফেক্টটা এসে ট্রান্সফার হয়ে গিয়ে আমি এখান থেকে দেখেন প্রথমে এটা দিয়েছিলাম, আমরা এটা দিব না, আমরা এখন এটা দিব। ঠিক আছে, এটা দিয়েছি। এটা দেওয়ার পর আমরা লেখাগুলোকে এভাবে চাপাই ফেলবো। দেখেন দেখতে পাচ্ছেন যে আমরা লেখাগুলোকে এভাবে চাপাই ফেলছি। এইভাবে আমার লেখাটা এভাবে আসলো। আমি চাইলে এটাকে আরও চাপাই ফেলতে পারি। তাহলে কী হয়ে যাচ্ছে? তাহলে দেখেন আমার লেখাটা এভাবে একটু করে বাঁকা বাঁকা হয়ে এখানে আসছে। এবার আমি এটাকে কী করবো? ডিজাইন করবো, অ্যানিমেশন অ্যাপ্লাই করবো, সেটা করবো। তো আমি প্রথমে এখানে ট্রানজিশনে যাবো, ট্রানজিশনে গিয়ে যে কোনো একটা ট্রানজিশন আমি এখানে ব্যবহার করবো। এখান থেকে মনে করো আমি এই ট্রানজিশনটা ব্যবহার করছি, এই লেখাটা এইভাবে আসবে, এইভাবে আসলো। এরপরে এইখানে যেটা শেপ দিচ্ছি সেটা কীভাবে আসবে? অ্যানিমেশন যাবো, অ্যানিমেশন যাওয়ার পর সেই শেপটাকে আমি এখান থেকে এইভাবে আনলাম। তারপর লেখাটাকে আমি কীভাবে আনতে চাই? লেখাকে আমি এখান থেকে এইভাবে আনতে চাই। ঠিক আছে, তাহলে এক একটা এক এক রকম ডিজাইন করে আসলো। ওকে ফাইন, আমি এখানে গিয়ে এন্টার ক্লিক করলাম, দেখেন আরেকটা প্লেস আসলো। এখানে এসে আমি লিখবো যে সাবমিটেড টু এবং সাবমিটেড বাই। আমি কাউকে সাবমিট করতে চাচ্ছি, আবার আমাকে আমার মাধ্যমে এটা সাবমিট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে লিখবো, দেখেন আমি এখানে লিখবো সাবমিটেড টু। দিয়েছি, এখানে এসে আমি নাম লিখলাম। আমি এটা সাবমিট কাকে করবো? যেহেতু বাংলাদেশ ক্রিকেট নিয়ে লিখতেছি, আমি এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যেটা প্রেসিডেন্ট আছে তার বারবার আমি সাবমিট করেছি। আমি এখানে লিখলাম যে নাজমুল ঠিক আছে, আমি এভাবে লিখেছি। এরপরে আমি এটাকে ডিজাইন করবো। দেখেন কীভাবে ডিজাইন করবো। তো প্রথমে যেটা আছে সেটাকে আমি যদি ডিজাইন করতেছি, এখান থেকে আমি হোমে আসলাম, এখান থেকে এসে যে কোনো একটা কালার আমি করে দিলাম। মনে করুন আমি কালারটা করেছি, লেখাটাকে একটু বড় করে একটু করে বোল্ড করে দিলাম, এবং লেখাটার কালারটা আপনারা এখান থেকে যে কোনো একটা কালার আপনারা এখান থেকে দিতে পারেন। মনে করেন আমি কালারটা করেছি। এরপরে এসে এই যে নাজমুল হাসান পাপন যে লেখাটা আছে সেই লেখাটা আমরা ডিজাইন করবো। লেখাটাকে আমি সেন্টারে নিয়ে আসবো, সেন্টারে নিয়ে আসছি, লেখাটাকে আমি কী করবো? বড় করতেছি, বোল্ড করেছি, এটাকেও হালকা করে বোল্ড করে দিই, শেপটাকে হালকা করে ছোটো করি। কেন ছোটো করতেছি সেটা একটু পরে বুঝবেন। আচ্ছা, এতটুকু করলাম। এটাকে আমি আরেকটু লেখাটাকে আরেকটু ছোটো করি। ঠিক আছে, এবার দেখেন আমি এই শেপটাকেও একটা কালার দিতে পারি। এটাকে তাহলে এখান থেকে একটা যে কোনো একটা কালার আমি এখান থেকে মনে করেন আমি এই কালারটা দিলাম বা এই কালারটা দিলাম। ঠিক আছে, এটাকে আমি চাইলে এখান থেকে আরও ছোটো করে ফেলতে পারি। এবার আমি এখানে এসে নাজমুল হাসান পাপনের একটা পিকচার দিব। দেখেন কীভাবে আমার পিকচার এখানে আছে। মাইক্রোসফট ওয়ার্ড এই ফোল্ডারে চলে যাবো, এখান থেকে দেখেন আমি নাজমুল হাসান পাপনের এই পিকচারটা আমি এখানে ড্র্যাগ করে এখানে আমি ড্রপ করে দেবো। ঠিক আছে, ড্র্যাগ করে ড্রপ করে দিয়েছি। দেখেন এটা অনেক বড় পিক্সেল, এটাকে আমাকে ছোটো করতে হবে। কন্ট্রাক্টর চেপে ধরে ছোটো করে ফেলবো একেবারে, যতটুকু ছোটো করলে আমার পেজ আসবে ততটুকু ছোটো আমি করে ফেলবো। দেখেন এখানে নিয়ে আসছি, এরপর পেজটাকে একটু জুম করলাম, জুম করার পরে পেজটাকে আমি ছবিটাকে আরও ছোটো করতেছি, ছবিটাকে ছোটো করে এই শেপ সমান করে ফেলবো আমি। তো এটাকে ছবিটাকে কত কিছু করা যায় আমরা তো দেখি জানি, তাই না? এখান থেকে দেখেন আমরা কত কিছু করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, ওটা অনেক কিছু করতে পারি। তো দেখেন আমি এটাকে কী করবো? আমরা এখান থেকে ক্রপ টু শেপের মধ্যে গিয়ে দেখেন একটা শেপ দেখবো, দেখার চেষ্টা করবো। এই যেটা দেখেন এটা হয়ে গেছে। এখন এখান থেকে বর্ডারের কালার আপনি যেখান থেকে করে দিবেন, বর্ডারের সাইজটাকে একটু করে বড় করে দিবেন। দেখতে পাচ্ছেন যে নাজমুল হাসান পাপনের সব কিছু এভাবে হয়ে গেছে। এবার আমি যদি চাই এখানে লেখাগুলোকে যদি কালার করতে চাই, তখন আমি লেখার কালারটা যেটা করছি সেটা করে দিই। মনে করেন আমি কালারটা করে দিয়েছি। ঠিক আছে, এতটুকু আমার হইলো। এবার ব্যাকগ্রাউন্ডের একটা কালার আমি দিতে চাই, ডিজাইন আসলাম, এখান থেকে এসে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। মনে করেন আমি এই কালারটা দিলাম, এটা রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এই স্লাইড আমি দিয়েছি। এটা ব্যাকগ্রাউন্ড পুরোটা কালার হচ্ছে না, আমি পুরোটা কালার হওয়ার জন্য যে কোনো একটা দিব, এটাকে ক্লিক করে দেখি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, শুধুমাত্র একটা স্লাইডে, সবগুলো স্লাইডে দিব না সেজন্য। ঠিক আছে, এতটুকু ডিজাইনটা আমি করলাম। আচ্ছা, এবার আমি এই স্লাইডটাকে কী করে ফেলবো? অ্যানিমেটেড করে ফেলবো। সেক্ষেত্রে দেখেন প্রথমে ট্রানজিশন দিব, এখান থেকে এসে যে কোনো একটা ট্রানজিশন আপনি এই ট্রানজিশনটা দিতে পারেন, দিলাম, পেজটা এভাবে আসলো। এরপর আমরা অ্যানিমেশন যাবো, অ্যানিমেশন আসার পরে এখান থেকে
এটাকে সিলেক্ট করবো, এই যে নাজমুল হাসান পাপনের এই নামটা এইভাবে আসবে, আসলো। এরপর দেখেন আমি এই নাম এবং পিকচার দুইটাকে একসাথে আনাবো। নাম এবং পিকচার দুইটাকে একসাথে আনার জন্য মনে করেন আমি এখান থেকে এই জুমটা দিলাম, এইভাবে আসলো, ঠিক আছে। আবার আমি নাম এই এতটুকু থাকো, এখানে আমি আর কিছু করলাম না। এবার দেখেন এটা সাবমিটেড টু করেছেন, আমি একটা সাবমিটেড বাই করবো। সেক্ষেত্রে সাবমিটেড বাই করার জন্য আমি নতুন করে আবার এটাকে ডিজাইন করবো না, আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করবো, এটার মতো হুবহু আরেকটা করবো, সেটাতে আমি আর বাকিগুলো চেঞ্জ করে দেবো। দেখেন রাইট বাটন ক্লিক করছি, এখানে দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, দেখেন ডুপ্লিকেট স্লাইড, এটা আমি একটা করছি, দেখেন হুবহু আরেকটা হয়ে গেছে, এই একটা একটা একটু করে সময় দিন, একটু করে লোড হোক, সময় লাগতেছে। দেখেন এই একটা একটা সেম হয়েছে না। এই জায়গায় এসে আমি এটাকে সাবমিটেড টু যেটা আছে সেটাকে আমি সাবমিটেড বাই করে দিলাম, এখানে সাবমিটেড বাই করেছি। এখানে এসে যে নামটা আছে সেই নামটাকে আমি চেঞ্জ করে আপনাদের নিজেদের নাম দিবেন, বা আমার নাম দিচ্ছি আমি, ঠিক আছে। আমি এখানে লিখে দিলাম ঠিক আছে, এটুকু আমি করলাম। আচ্ছা, এবার দেখেন এখানে চাইলে আপনি এগুলোর জন্য পার্টিকুলার কালার ব্যবহার করতে পারেন। আমি এটাকে যদি কালার চেঞ্জ করে উপরে যে কালারটা আছে সেই কালারটা আমি এটার জন্য ব্যবহার করতে চাই না, সেক্ষেত্রে আমি এখান থেকে এসে যে কোনোটা কালার আমি একটা সিলেক্ট করে দিই। মনে করেন আমি এই কালারটা সিলেক্ট করলাম, এখানে এসে আমি অন্য একটা কালার সিলেক্ট করলাম, এই কালারটা সিলেক্ট করে দিলাম। এখানে যে পিকচারটা আছে এখানে পিকচারটা আমি চেঞ্জ করবো। কীভাবে দেখেন, পিকচারের উপর ডাবল ক্লিক করবেন, এখানে একটা অপশন আছে চেঞ্জ পিকচার। এই চেঞ্জ পিকচার যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে এসে আপনার যে পিকচারটা আছে সেটা আমি এখান থেকে ব্রাউজ করবো। আমার একটা পিকচার দেখেন, আমি এই পিকচারটা দিতে চাই, এখানে ক্লিক করছি, দেখেন এই পিকচারটা এখানে চলে আসছে। তাহলে আমি এটা থেকে এটাকে ডুপ্লিকেট করছি না, এটা থেকে একটা ডুপ্লিকেট করার কারণে এখানে যে ট্রানজিশন ব্যবহার করছে, এখানে যে অ্যানিমেশন ব্যবহার করছে তার সবগুলো আমার এখানে চলে আসছে, আমাকে আর নতুন করে কোনো ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে হচ্ছে না। ব্যাপারটা খুবই সিম্পল, মানে ইজিও, যে আমার এটাতে করেছি বলে এটাতে আমি ডুপ্লিকেট করেছি, তাহলে এটাকে আমাকে আর নতুন করে করতে হচ্ছে না। তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাচ্ছি এই মূল পেজে। এখান থেকে প্রত্যেকটা পার্সনের নাম ধরে ধরে আমি এক একজনের এক একটা স্লাইড বানাবো, এক একজন নামের জন্য এক একজন প্লেয়ারের জন্য আমি এক একটা স্লাইড বানাবো। কীভাবে দেখেন, আমি এটাতে আসলাম, এটাতে আসার পর একটা এন্টার বাটনে ক্লিক করলাম, আমার নতুন করে একটা স্লাইডে চলে আসছে। এটাকে আমি রাইট বাটন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন ডিজাইন আসছে। ডিজাইন আসার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এইটাতে রাইট বাটন ক্লিক করে আমি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড করবো, শুধুমাত্র এটাতে সাদা হয়ে যাবে, এটা আর কোনো ধরনের কালার আমি এখানে ব্যবহার করবো না, কারণ আমি এখানে ম্যানুয়াল কালার ব্যবহার করার চেষ্টা করবো। সেক্ষেত্রে দেখেন আমি এখানে এসে এখানে যে একটা ট্যাক্স বক্স আছে না, এই ট্যাক্স বক্সের মধ্যে না লিখে আমি এখানে একটা কিসের মধ্যে লিখবো, শেপের মধ্যে লিখবো। আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, মনে করো আমি তামিম ইকবালের জন্য এই শেপটা নিচ্ছি, তামিম ইকবাল নামে আমি এখানে শেপের ভিতরে লিখবো। আমি এটাকে ডিলিট করেছি, এই শেপটা আমি ফুল পেজ করে দিই, ফুল পেজ করে দিলাম, ফুল পেজ। আচ্ছা, এটাকে দেখেন আমি টেনে একটু বড় করে দিই, নামগুলো যাতে নামটা যাতে একটু বড় করে লিখা যায়, ঠিক আছে। এটা কালার টালার যা যা করা লাগে সেটা আপনারা এখান থেকে করবেন। আমি এই কালারটা এখান থেকে এসে যে কোনো একটা কালার আমি এটাকে এই কালারটা করে দিচ্ছি, ঠিক আছে। এটার বর্ডার কালারটা আমি এটাকে হলুদ করে দিচ্ছি, হলুদের বর্ডার কালারটা একটু সাইজটা একটু করে বড় করে দিই, ঠিক আছে। এরপর এসে তামিম ইকবালের নামটা আমি এখান থেকে কপি করবো, আমাকে নতুন করে যাতে লিখতে না হয়, এখানে কপি করলাম। এখানে এসে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে অ্যাড করে দিলাম। দেখেন লেখাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ লেখার কালার এবং শেপের কালার সেম। আমি এখান থেকে সেটাকে সাদা করে দিচ্ছি, দেখেন সাদা করে দিলাম। দেখেন এটা এখন কী হচ্ছে দেখা যাচ্ছে, এটাকে আমি বড় করে দিলাম, ঠিক আছে। ওকে, এবার আমরা এই তামিম ইকবালের পেজে ব্যাকগ্রাউন্ডে একটা তামিম ইকবালের ছবি ব্যবহার করবো অনেক বড় করে, একদম ফুল পেজে। কীভাবে, আমি চলে যাচ্ছি আমার ফোল্ডার থেকে আমি এখান থেকে তামিম ইকবালের একটা পেজ নেওয়ার চেষ্টা করবো, এই যে এই ছবিটা নেওয়ার চেষ্টা করবো। ডাবল ক্লিক এখানে সিলেক্ট ড্র্যাগ করেছি, টেনে এনে এখানে আমি ড্রপ করলাম, ঠিক আছে। দেখেন এই ছবিটার এখন চারপাশে একটা বর্ডার আছে কালো কালো, এই বর্ডারটা আমি ইচ্ছে করে রেখে দিয়েছি যাতে করে এখান থেকে আরও যে কাজগুলো আছে সেগুলো দেখানো যায়। দেখেন এই বর্ডারগুলো আমি কেটে ফেলবো, তো কেটে ফেলতে হয় কীভাবে, আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ড আমরা দেখেছিলাম একটা ছবিকে পাসপোর্ট সাইজ হিসেবে আমরা ক্রপ করেছিলাম, এটাকে আমরা ক্রপ করবো কীভাবে, ছবির উপর দেখেন একটি ডাবল ক্লিক করলে এই ফরম্যাট অপশনগুলো আসবে, দেখেন এখানে একটা ক্রপ নামে একটা অপশন আছে, এই ক্রপের উপর যখন আপনি ক্লিক করবেন দেখেন চারপাশে একটা চারপাশে পয়েন্টার চলে আসছে, আমি পয়েন্টারগুলো টেনে ধরে পিকচার পর্যন্ত নিয়ে আসতেছি, দেখতে পাচ্ছেন পিকচার পর্যন্ত আমি নিয়ে আসতেছি। ওকে, ডান, এতটুকু করছি। এবার পিকচারটাকে আমি ফুল পেজে সাজাই ফেলবো, যতটুকুতে আমার পেজটা আছে পেজটা সমান করে ফেলবো, বড় ছোটো রাখবো না, বড় করবো না ছোটো করবো না। আবার দেখেন এদিক থেকে টেনে দিই, ওকে। এবার দেখেন আমার আগের লেখাগুলো দেখার জন্য আমরা সবাই জানেন যেটা রাইট বাটন ক্লিক করে আমরা সাইন টু ব্যাক করে দিই, আগের লেখার মধ্যে চলে গেছে, ঠিক আছে। এবার দেখেন এইখানে এসে আমি তামিম ইকবালের নামে কিছু লেখালেখি করবো,
তামিম ইকবাল সম্পর্কে আমি কিছু লেখালেখি করবো। তো তামিম ইকবাল সম্পর্কে আমি লেখালেখি করতে গেলে আমার কাছে এখন সময় নেই যে তার বায়োডাটা অনেক সুন্দর করে লেখার জন্য। আমরা কী করবো, গুগল থেকে হেল্প নিয়ে তার কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো। তো আমি এখানে লিখে দিলাম যে তামিম ইকবাল উইকিপিডিয়া লিখবো। দেখেন তামিম ইকবাল উইকিপিডিয়া চলেছে। এখান থেকে তামিম ইকবাল উইকিপিডিয়া থেকে আমি তামিম ইকবাল কিছু ইনফরমেশন নিব। এখানে আমি নাম ক্লিক করলাম, নামে ক্লিক করার পর তার কিছু ইনফরমেশন আমি এখানে নিব, এতটুকু ইনফরমেশন আমি নিব। দেখেন ঠিক আছে, এখান থেকে আমি এতটুকু ইনফরমেশন নিলাম। রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পর আমি কপি করলাম, কপি করার পর আমি এখানে এসে এই লেখাগুলো এখানে কীভাবে আনবো, তখন আমরা ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিব। এই যে টেক্সট বক্সে ক্লিক করছি, এখানে একটা টেক্সট বক্স আমি ড্র করছি, এটার মধ্যে আমার লেখাটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। অনেকগুলো লেখা দেখেন এখানে ভেবে চলে আসছে। এই যে এখানে লেখাগুলো আসছে, এতগুলো এখানে যে আসছে, লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আপনি যদি লেখাগুলো দেখা যায় মতো করতে চান, তখন আপনাকে এই যে টেক্সট বক্সটা নিয়েছিলেন, সেই টেক্সট বক্সে একটা কী দিতে হবে, ফিল কালার দিতে হবে। তখন টেক্সট বক্সের ফিল কালারটা আমি এটা দিয়েছি। ঠিক আছে, এটাকে আমি এটা নিয়ে আসি, আমি পাশে ওইটাকে বড় করে দিই, পাশে বড় করে দিচ্ছি। এটাতে আমি আরেকটা ছোটো করে ফেলতে পারবো, এখানে পাশে আরও বড় করে দিয়ে দাঁড়ান। ঠিক আছে, পাশে আমি আরেকটু বড় করি। ওকে, তারপর দেখেন এখানে কিছু লেখা আসছে, এখানে কিছু লেখা আসছে কালার হয়ে। এই কালার হয়ে কেন আসছে, কারণ প্রত্যেকটা কালারে কী আছে, হাইপার লিঙ্ক আছে। প্রত্যেকটা লেখারে হাইপার লিঙ্ক আছে, আপনাকে হাইপার লিঙ্কগুলো এভাবে গিয়ে গিয়ে ডিলিট করতে হবে। তো হাইপার লিঙ্কগুলো যদি ডিলিট করার অপশন না আসে, তাতে এটা কালারটা ডিলিট করতে পারবেন, দেখেন ডিলিট করার অপশন আসেনি। তো এই যে লেখাগুলো এখানে এভাবে আসছে না, এই লেখাগুলোকে যাতে আমি হাইপার লিঙ্ক যাতে কোনোভাবে না আসে, তখন আমরা এখান থেকে যে আমি কপি করেছি, কোথা থেকে কপি করেছি, এখান থেকে যে কপি করেছি, এটা কপি করার পরে আমরা এখানে এই যে দেখেন অ্যাড্রেস বার নামে একটা অপশন আছে এখানে, এই অ্যাড্রেস বারের এখানে আমি পেস্ট করলাম, আবার কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল আবার সি দিয়ে কপি করলাম। তাহলে আমি যদি আবার এখানে এসে যদি পেস্ট করে দেখবেন যে এখানে আর কোনো ধরনের কিছু নাই, হাইপার লিঙ্ক কিচ্ছু নাই, লেখাগুলো আমার প্রিসাইজ হয়ে গেছে, দেখেন বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, তো লেখাগুলোকে চাইলে আপনি অন্য কালার দিতে পারেন, আবার লেখাগুলোকে চাইলে আপনি এখানে জাস্টিফাই করে ফেলতে পারেন। সবগুলোকে সিলেক্ট করেছে, জাস্টিফাই হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডে যে কালারটা চাইলে আপনারা এখান থেকে আরও অন্যরকম কাস্টমাইজ আপনারা করে দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা করে দিতে পারেন। তো প্রথমে যেটা ছিল সেটাও ঠিক ছিল, মনে হয় আমি এই কালারটা দিয়েছি, লেখাগুলোকে আমি অন্য কালার করে দিই, তাহলে মনে হয় আরেকটু ভালো দেখা যাবে। এখান থেকে লেখাগুলো আমি এই কালার করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটাও ভালো দেখাচ্ছে। এবার দেখেন এটার পাশে আমি তামিম ইকবালের একটা ছবি নিয়ে আসবো, এখানে একটা তামিম ইকবালের একটা ছবি নিয়ে আসবো। হ্যাঁ, এমনভাবে ছবি আনবো যেই ছবির কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধুমাত্র তামিম ইকবালকে দেখা যাবে। এরকম যদি কোনো ছবি ডাউনলোড করতে, তখন আমরা কীভাবে ডাউনলোড করবো, তখন আমরা গুগলে গিয়ে আমরা লিখবো যে পিএনজি তামিম ইকবাল পিএনজি পিকচার। দেখেন পিএনজি উইদাউট ব্যাকগ্রাউন্ড যদি আমি লিখে দিই, সার্চ করে দেখবেন যে এখানে অনেকগুলো পিকচার হবে যেগুলোতে ব্যাকগ্রাউন্ড নেই, তামিম ইকবালের ছবি আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। যেমন আমি এটাতে ক্লিক করলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখা একটু ব্যাক যাই, ছবি যখন আপনারা নেবেন, ছবির যদি হাই কোয়ালিটি বড় বড় মানে রেজলিউশন যাতে খুবই ভালো পান, সেটা যদি আপনারা করতে চান, ভালো রেজলিউশন ছবি যদি আসে, তখন আপনারা এখানে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আগে ইমেজে যাবেন, ইমেজ যাওয়ার পরে দেখেন এখানে টুলসে ক্লিক করবেন। টুলসে যখন ক্লিক করবেন, ইমেজে যাওয়ার পরে দেখবেন একটা কিছু অপশন আসবে, তারপর দেখেন এখানে কিছু সাইজ আছে। এই সাইজের অপশনে কি আপনি এখানে এনি সাইজ আছে, মিডিয়াম আছে, লো আছে, আইকন আছে, আপনি এখানে লার্জ করে দেবেন, দেখবেন যে সবগুলো ছবি অনেক বড় বড় করে দেখা যাবে। যেই ছবিগুলো অনেক বড় সেই ছবিগুলো এখানে দেখা যাবে। তো সে দেখেন আমি এখানে পিএনজি দিয়েছি, উইদাউট কি দিয়েছি, ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তো আমি উইদাউট ব্যাকগ্রাউন্ড দিয়ে যখন আমি পিএনজি দিয়েছি, এখান থেকে এই পিকচারগুলো আসতেছে। এই পিকচারটা আমি যদি ক্লিক করি, দেখবেন যে এই পিকচারের ব্যাকগ্রাউন্ড নেই। কীভাবে বুঝবে ব্যাকগ্রাউন্ড নেই, আমি যখন এই পিকচারটাকে এখান থেকে টেনে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে যাচ্ছি, দেখেন শুধুমাত্র পিকচারটা দেখা যাচ্ছে, কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। তার মানে এই পিকচারটা কি ব্যাকগ্রাউন্ড ছাড়া। পিএনজি হলে ব্যাকগ্রাউন্ড ছাড়া, আর যদি পিএনজি না হয় তাহলে কী হচ্ছে, ব্যাকগ্রাউন্ডওয়ালা হয়ে যাচ্ছে। আমি যদি এখানে পিএনজি উইদাউট ব্যাকগ্রাউন্ড যদি না লিখতাম, তখন দেখেন একটা ছবি যদি আমি এখানে ডাউনলোড করি, তখন এটা কীভাবে আসে সেটা দেখেন। মনে করেন আমি এই ছবিটাকে ডাউনলোড করতে চাচ্ছি, তো আমি এটাকে কী করলাম, এই ছবিটাকে যখন আমি এভাবে টানতেছি, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড সহ আসতেছে, শুধুমাত্র তামিম ইকবালকে দেখাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড সহ আসতেছে। তো আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড ছাড়াও ডাউনলোড করতে পারি, ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড করতে পারি। তো আমি যেটা ডাউনলোড করছি সেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, আমি এটাকে এখানে ব্যবহার করবো। এখানে নিয়ে আসতেছি, এই ফোল্ডারটা আসছে, ফোল্ডারটাতে আমি সিলেক্ট করে দেখেন তামিম ইকবালের ছবি, এই ছবিটা, এই যে ছবিটা আমি আনি, এই ছবিটা আমি এখন ডাউনলোড করছি, এটা আগে ছিল। তো ছবিটা এই পাশে হলে আমার সমস্যা হচ্ছে, আমাকে এই পাশে লাগবে, আমি এই পাশ ও পাশ তো করেই ফেলতে পারি, তাও আমি করলাম না। আমি এখান থেকে সেটাকে টেনে নিই, এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর দেখেন এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা পিকচার আসছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নেই। আমি চাইলে এখন এটাকে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারবো। কীভাবে, একটু করে ছোটো করি, আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। দেখেন এখান থেকে যে কালারটা সিলেক্ট করি সেই কালার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে, এখান থেকে যে কালারটা সিলেক্ট করি সেই কালারের ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। তো আমি এখান থেকে মনে করি একটু বেশি লাল হয়ে যাচ্ছে, এখান থেকে আমি সবুজ কালার দিতে পারি, বা এই কালারটা দিতে পারি, মনে করি আমি এই কালারটা দিলাম। এবার দেখেন পাশে একটা অনেক বড় একটা শেড আসছে না, এটা যদি আমি ক্রপ করে ফেলতে, ডাবল ক্লিক করলাম, ক্রপ এসে এখান থেকে আমার যতটুকু দরকার শুধুমাত্র ততটুকু আমি রাখবো, এতটুকু রেখেছি, বাকিটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, কালারটা যদি সুন্দর না লাগে, কালারটা আপনারা এখান থেকে আবার এসে
এখান থেকে কালারটাতে এসে আবার কী করবেন, চেঞ্জ করে দিতে পারবেন। হোমে আসলাম, এখান থেকে এসে কালারটা আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা করে দিতে পারবেন। মনে করেন আমি এই কালারটা করে দিলাম, ঠিক আছে। তাহলে এতটুকু করছি, এখন আমি এটাকে অ্যানিমেশন করবো, দেখার চেষ্টা করবো। আমি এখানে ট্রানজিশন চলে যাচ্ছি, ট্রানজিশন থেকে এই পেজটাতে কোনো একটা ট্রানজিশন আমি এখানে দিলাম। মনে করেন আমি এই ট্রানজিশনটা দিচ্ছি, এই পেজটা এভাবে আসলো, এরপর তামিম ইকবালের নামটা আসবে। তামিম ইকবালের নামটা আমি অ্যানিমেশনে যাবো, অ্যানিমেশন যাওয়ার পর আমি এখান থেকে এই তামিম ইকবালের নামটা এইভাবে অ্যানিমেশন করে আসবো। আসলো, এই দুটা নাম এবং ছবি এবং লেখা দুটাকে একসাথে অ্যানিমেশন দিব, সেই দুটাকে আমি সেম অ্যানিমেশন এখান থেকে দিব, এখানে আমি দিয়েছি। এবার আমি এই তিনটাকে একসাথে এখান থেকে কী করবো, এক্সিট করে দেবো, তিনটা একসাথে এখান থেকে চলে যাবে। তবে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করছি, তারপর দেখেন এখান থেকে আমি এটা দিয়ে এদেরকে দৌড়ে দিলাম, দেখেন সবগুলো মিলে চলে যাবে। তো আমি এখান থেকে অ্যানিমেশন প্যান এসে অ্যানিমেশন প্যানে ক্লিক করে দেখেন এখানে 4টা 5টা অ্যানিমেশন এখানে হয়ে গেছে। তো আমি যতটুকু করেছি ততটুকু আমি দেখতে চাই, দেখেন এখানে আমি প্লেতে ক্লিক করলাম, দেখবেন এখানে নাম আসবে, না এবার আসবে, তারপরে এগুলো আস্তে আস্তে চলে যাবে। তো এখানে যে এগুলো এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে, কারণ সবগুলোর স্পিডটা অনেক বেশি বেশি। আপনি চাইলে এই সবগুলোকে স্পিড কমাই দিতে পারবেন। আমি এখানে আসলাম, এসে এটাকে আমি একেবারে 5 সেকেন্ড স্লো করে দিই, তাহলে দেখবেন যে 5 সেকেন্ড স্লো হয়ে প্লে হবে, এভাবে যাবে, ঠিক আছে। আস্তে আস্তে করে দিতে পারি, আমি আবার স্পিডও বাড়াই দিতে পারি। আমি বেশি স্লো হয়ে গেছে, আমি এটাকে 3 সেকেন্ড মিডিয়াম করে দিই, 3 সেকেন্ড স্লো করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা এবার চলে গেল। এবার দেখেন এখানে আমি আরও কী কাজ করব। আমি এখানে তামিম ইকবাল ব্যাটিং করতেছে এরকম করে একটা অ্যানিমেশন বানাবো। কীভাবে দেখেন, আমি এখানে একটা ফিল্ড নিয়ে আসবো, মাঠ নিয়ে আসবো, খেলার একটা মাঠ, ফোল্ডার গেলাম, এই খেলার মাঠটা আমি এখানে নিয়ে আসবো। এটাতে আমি টেনে এনে এখানে আনলাম, এখানে আনার পর আমি এটাকে ফুল পেজ করে দেবো। দেখেন এই যে এটাকে আমি ফুল পেজ করে দিই, নিচে একটা অপশন আছে, সেই অপশনটা আমি এখানে কেটে ফেলবো। তো কেটে ফেলার জন্য আমাকে কী করতে হবে, ক্রপ ডাবল ক্লিক করছি, ক্রপের অপশনে ক্লিক করছি, এখান থেকে আমি এটাকে ক্রপ করে ফেললাম এতটুকু। এবার আমি এই ফুল পেজটাকে ফুল পিক্সেলটাকে আমি আমার ফুল স্লাইডের মতো সমান করে দিব, ঠিক আছে। একটু করে বড় করি, উপরের দিকে একটু করে, এখান থেকে আমি এটাকে ওকে। এবার দেখেন আমি এটাকে একটা অ্যানিমেশন দিব, সিম্পল একটা অ্যানিমেশন দিব, আমি জাস্ট এটা এই অ্যানিমেশনটা আমি দিয়েছি, ঠিক আছে। এবার দেখেন এখানে আমি তামিম ইকবালকে নিয়ে আসবো, ব্যাটিং করতেছে এরকম মনে হবে। দেখেন কীভাবে আমার ব্যাটিং করা একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা পিকচার আমি এখান থেকে ডাউনলোড করছি, সেটা আমার এখানে ফোল্ডার আছে, সেরকম করে আপনারা ডাউনলোড করেন। যেমন এই পিকচারটা দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে তামিম ইকবাল কী করতেছে, ব্যাটিং করতেছে। এই ব্যাটিং করা পিকচারটাকে আমি এখানে নিয়ে আসবো, এটাকে টেনে ধরেছে ড্র্যাগ করে আমি এখানে আনছি, এনে আনার পর আমি এটাকে মাঠের মাঝখানে রাখবো, এবং মাঠের মাঝখানে প্লে করলে যতটুকু দেখা যায় আমি রিয়েল সাইজ দেখানোর চেষ্টা করবো। তো এতটুকুই দেখা যায়, একটা মাঠের মধ্যে পিজের মধ্যে এতটুকু দেখা যায়। এবার দেখেন আমি এখানে কী কাজ করবো, এটাকে আমি মাঠের বাইরে রাখবো, তামিম ইকবালকে আমি মাঠের বাইরে রাখবো, এখানে রাখছি। এটা কেন রেখেছি, এটাতে আমি দেখবেন যে তাকে গুটি গুটি পায়ে হাঁটে হাঁটে এখানে মাঝখানে মাঠের মাঝখানে আসতেছে মতো করে আমি একটা অ্যানিমেশন দিব। এটা কীভাবে দেখেন, এইখান থেকে এসে দেখেন আমরা মোশন পথ অ্যানিমেশন দেখেছিলাম না, ওখান থেকে আমি তো কোনো ব্যবহার করে দেখাই নাই, এখন আমি একটা ব্যবহার করে দেখাবো। এখানে ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে যে লেফট, একটা অপশন দেখবেন যে অ্যানিমেশন দেখবেন এই যে লেফট, এটা যখন আমি ক্লিক করবো এই অ্যানিমেশনটা লেফট থেকে মাঠের ভিতরে চলে আসবে, দেখেন এতটুকু দেখাচ্ছে। তো আমি যদি এটাকে টেনে, যদি আমি এটাকে ফুল যদি এই পেজ এতটুকু পর্যন্ত আমি করে দিই, এতটুকু পর্যন্ত এটা আসবে। আপনি যদি চান এটাকে প্লে করে দেখতে পারেন, আমি এটাকে প্লে দিলাম, দেখবেন যেগুলো আসতেছে এটা আবার চলে যাচ্ছে, একটা মাঠ আসবে, মাঠের মধ্যে তারপর তামিম ইকবাল ভিতর থেকে এটা এসছে, দেখছেন এতটুকু পর্যন্ত আসছে। তো আমরা এটা দেখেছি। আবার তামিম ইকবালকে আমি একটু করে আরেকটা অ্যানিমেশন অ্যাড করে তাকে একটু করে প্লে করাবো, কীভাবে একটু করে ঘুরবে বা একটু করে হবে এগুলো দেখাবো। দেখেন আমি এখানে অ্যানিমেশন ক্লিক করছি, এখান থেকে যদি আমি চাই সে এইভাবে একটু করে নড়বে বা এইভাবে ঘুরবে, এভাবে করবো না, আমি একটু করে গ্রো করাবো, সে একটু করে গ্রো হবে, এটা পরে যখন প্লে হবে তখন দেখবেন। আচ্ছা, এবার আমি এই তামিম ইকবাল এবং মাঠ দুটাকে একসাথে সিলেক্ট করে আমি তাদেরকে এখান থেকে এক্সিট করাই ফেলবো, তারা এখান থেকে চলে যাবে, মাঠ এবং এটা চলে যাবে। কীভাবে, আমি এখান থেকে এখান থেকে যে কোনো একটা এক্সিট আমি এখানে দিলাম, তারপর আমি এই এক্সিটটা দিলাম, এই দুটো এইভাবে চলে গেলে, ঠিক আছে। চলে যাওয়ার পরে এইখানে এখন আমি কী করবো, দেখেন এখানে আমি কিছু ভিডিও প্লে করবো। ভিডিওগুলো কীরকম ভিডিও, শর্ট ভিডিও। আমরা মাঝে মধ্যে ফেসবুকে দেখি যে 3 সেকেন্ডের ভিডিও, 4 সেকেন্ডের ভিডিওগুলো প্লে হয় কিন্তু কোনো সাউন্ড নেই, এগুলোকে বলা হয় জিআইএফ। এরকম কিছু ভিডিও আছে, সেগুলো আমি গুগল থেকে ডাউনলোড করবো। কীভাবে ডাউনলোড করবেন দেখি, গুগলে এখানে আসলাম, এখানে এসে আমি লিখলাম যে তামিম ইকবাল, আমি এখানে লিখলাম যে ব্যাটিং জিআইএফ, এখানে উপর আমার লেখা আছে, আমাকে দেখাচ্ছে। আমি এখানে জিআইএফ যখন লিখবো যে তামিম ইকবাল যে ব্যাটিং করছে এরকম কিছু জিআইএফ দেখা যাবে। দেখেন এই যে এগুলো প্লে হবে, এটা যখন আমি ক্লিক করবো দেখবেন এটা প্লে হবে, দেখছেন তামিম ইকবাল ব্যাটিং করতেছে, এভাবে প্লে হচ্ছে। আচ্ছা, অনেকের প্রশ্ন আছে যে আমি এটা ডাউনলোড কীভাবে করবো। এটা রাইট বাটন ক্লিক করার পর দেখেন সেভ এজ ইমেজে ক্লিক করলে এটা ডাউনলোড হবে, এটা ডাউনলোড হয়ে যাবে, এটা প্লেও হবে। আবার আপনি চাইলে এটাকে এখান থেকে দেখেন এই যে এটাকে টেনে এনে যদি আপনি এখানে ছেড়ে দেন তাহলে এখানে চলে আসবে। আমার আগে থেকে একটা এরকম আছে, এই জন্য এটা রিপ্লেস হয়ে যাচ্ছে, আমার এটা দরকার নেই, আমার আগে থেকে এরকমটা আছে। তো আমি কীভাবে ডাউনলোড করছি সেটা দেখেছি, দুইভাবে আপনি ডাউনলোড করতে পারেন। আচ্ছা, আগেরটা যে ডাউনলোড হয়ে প্লে হবে সেটা আমি একটু দেখাই। এটাকে আমি ডাবল ক্লিক করলাম,
সরি রাইট বাটন ক্লিক করলাম, সেভ এজ ইমেজে ক্লিক করলাম, আমার এটা ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হচ্ছে। আমি এটাকে কী করলাম, প্লে ইয়াতে ক্লিক করলাম, দেখেন এদিকে আসছে এটা। এখানে যখন ক্লিক করবো এটা ওপেন হবে, ওপেন হওয়ার দেখেন এটা যে প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন? তাহলে আপনি সেভ এজ ইমেজ দিয়েও ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, তো এবার আমি এই ভিডিওগুলো ব্যবহার করবো কীভাবে ব্যবহার করবো দেখেন। আমি এখানে আমার ভিডিওগুলো আছে, এখান থেকে আমি ভিডিওগুলোকে টেনে টেনে নিয়ে ওখানে গিয়ে আমি নিব, ওখানে আমি বসাই দিব। কীভাবে দেখেন, তামিম ইকবাল যে ব্যাটিং করতেছে এরকম কিছু ভিডিও আমার কাছে আগে থেকে আছে, সেগুলো আমি দেখার চেষ্টা করি। প্রথমত এটাতে আমি ক্লিক করলাম, দেখেন এটাতে এখানে নিয়ে আমি এটাকে ছেড়ে দিলাম, দেখেন এটাই পেজে চলে আসছে। এই পেজটাকে আমি ফুল পেজ করে দিব, একেবারে ফুল পেজ করে দিব, যাতে করে ফুল পেজে টিভি চলতেছে মতো করে চলে। এটাতে টেনে দিলাম, ফুল পেজ করে টেনে দিলাম। নিচের ব্যাকগ্রাউন্ডটা, নিচে যে একটা ব্ল্যাক আছে সেটা আপনি কাটতে পারবেন, এটা কাটলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে আবার আবার পিকচার আনি। এখানে একটু সমস্যা হয়েছে, আমি একটু বুঝতে পেরেছিলাম, এটা এই জন্য আমি কেটে দিয়েছি। আবার নিয়ে আসতেছি, আনছি, আনার পরে আমি এখানে দেখেন এটাকে ফুল পেজ করে দিচ্ছি। ফুল পেজ করে দিলাম। আবার এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন এখানে ব্যবহার করবো, ছোট্ট করে একটা অ্যানিমেশন ব্যবহার করবো যাতে এটা প্লে হয়। এটাকে অ্যানিমেশনটার টাইমিংটা বাড়াই দিবেন, যত বেশি বাড়াই দিবেন ততক্ষণ বেশি প্লে হবে। টাইমটা বাড়াই দিয়েছি, ঠিক আছে। এরপর আমি আরও অ্যানিমেশন অ্যাড করবো। দেখেন এখানে আমি ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গিয়ে এখান থেকে এসে এটা আমি আরেকটা ব্যাটিং আছে, এখান থেকে এটাকে আমি টেন দিলে এখানে নিয়ে আসলাম। এটাকে টেনে ধরে আনার পরে আমি এখান থেকে কী করলাম, এটাকে ফুল পেজ করে দিচ্ছি। ফুল পেজ কর্নারিং করে করবেন, আমি এইভাবে করতেছি শর্টকাট তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তারপর দেখেন আমি আরও একটা যদি ব্যবহার করছি, সেক্ষেত্রে দেখেন এখানে এই তামিম ইকবালের এটা ব্যবহার করতে পারি। এটা আসলাম, আগে আমাকে এটা একটা অ্যানিমেশন দিয়ে বলতে হবে, এটাতে একটা অ্যানিমেশন দিয়ে বলতে হবে, না এটা প্লে হবে না। এটা ভেবে আসলো, ঠিক আছে। এটাকে চাইলে আপনি টাইমিংটা বাড়াই দিতে পারেন। ওকে, এবার আমি এটাকে নিয়ে আসবো মাঠের ভিতরে, আমার স্লাইডের ভিতরে এনে আমি এটাকে ফুল পেজ করে ফেলবো, একেবারে ফুল পেজ। তো আমি একটা স্লাইডকে অনেক কাজ করে ডিটেলস দেখাচ্ছি, পরবর্তী স্লাইডগুলো আমি জাস্ট করে যাব, আমি এত ডিটেলস বলবো না। আপনারা এটাকে বুঝলে সবগুলো বুঝবেন, ঠিক আছে। এটাও প্লে হবে, এটাকে আমি কোনো একটা এখান থেকে আমি এই স্লাইডটা দিয়ে দিই, দেখবেন এটাই প্লে হচ্ছে, ঠিক আছে। টাইমিংটা বাড়াই দিলাম, টাইমিংটা এখান থেকে এসে আমি মিডিয়াম স্লো করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন তাহলে তামিম ইকবাল আমার এতটুকু করেছি, আমি এখানে আর কিছু করবো না, এখানে অনেকগুলো অ্যানিমেশন ব্যবহার করছি। আমি আস্তে আস্তে আবার নিচের দিকে আরেকজনের স্লাইড নিব। এখানে আসলাম, এখানে আসার পর আমি এখান থেকে সাকিব আল হাসান স্লাইডটা নিব। এখানে আমি ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, সাকিব আল হাসানের এই সবগুলোকে কপি করলাম। এখান থেকে এসে আমি ডাইরেক্টলি আর কোনো শেপ টাইপ নিয়ে লিখবো না, আমি ডিরেক্ট এখানে লিখবো। তামিম ইকবালের জন্য আমি একটা শেপ নিয়ে লিখেছিলাম, এখানে আমি কোনো শেপ টাইপ নিব না, সময় নাই। আমি এখান থেকে এটাকে ডিজাইন করবো, কালারটাকে যে কোনো একটা কালার আমি এখান থেকে দিয়ে দেবো। এখান থেকে যে কোনো একটা কালার আমি দিলাম, এটা থাকুক। এটা চাইলে আমি বর্ডার একটা কালার দিয়ে ফেলতে পারি, ট্যাক্স আউটলাইন, এই যেখান থেকে আমি বর্ডার যে কোনো একটা কালার দিয়ে ফেলতে পারি। এটা দিলাম, বর্ডারের লাইনটা একটু করে বড় করে যাতে ভালোভাবে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি এখানে সাকিব আল হাসানের এখানে একটা ফুল পেজের একটা ছবি নিয়ে আসবো। দেখবেন এখান থেকে আমার কাছে রিসোর্স আছে, আপনারা রিসোর্সগুলো ডাউনলোড করে নেবেন। আপনারা যেই টপিকটা নিয়ে বানাবেন আর কি, সবাই কিন্তু এই যে দিয়ে বানাবেন এরকম কোনো কথা নেই, বাংলাদেশ ক্রিকেট দিয়ে বানাবেন কথা নেই। আমি এটা বাড়ির কাজ থাকবে, র্যান্ডমলি যে কোনো একটা টপিকটা চুজ করে এটা বাংলাদেশের পর্যটন স্পট নিতে পারেন। আমি ক্রিকেট নিয়ে নিচ্ছি, আপনারা ফুটবল নিয়ে নিতে পারেন, হকি খেলা নিয়ে নিতে পারেন, বাংলাদেশের পর্যটন স্পট, করোনার কোভিড-19 সিচুয়েশন লিখতে পারেন। তারপর হচ্ছে কি আপনারা যারা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন স্কুল কলেজে মানে ইউনিভার্সিটিতে সেইগুলোর উপরেও করতে পারেন। তো যে কোনো একটা র্যান্ডম একটা টপিক সিলেক্ট করে সেই টপিকের উপর আপনারা, আমি এখানে 7টা বা 8টা স্লাইড বানাবো, আপনারা 15টা করে স্লাইড বানাবেন এবং প্রত্যেকটা যেভাবে ব্যবহার করছে প্রত্যেকটা ফাংশন ব্যবহার করে দেখার চেষ্টা করবেন। তাহলে পর আপনাদের কী হবে, প্র্যাকটিসটা হয়ে যাবে, যে কোনো ধরনের প্রেজেন্টেশন আপনারা বানাতে পারবেন। আচ্ছা, তো আবার আসলো দেখেন, আমি সাকিব আল হাসানের নামটা এখান থেকে এটাকে আমি এই প্রথমে ট্রানজিশন যাবো, ট্রানজিশন থেকে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমি এখান থেকে ট্রানজিশন আমি এখান থেকে দিয়ে দিব। এটা দিলাম, ট্রানজিশনটা এইভাবে হবে, আসবে। এরপরে অ্যানিমেশনে যাব, নামটাকে সিলেক্ট করলাম, অ্যানিমেশন চালাম, অ্যানিমেশন থেকে আমি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন এখানে সিলেক্ট করে দিলাম, এই অ্যানিমেশনটা এভাবে দিলাম। তারপর আমি এটাকে আরেকটা অ্যানিমেশন ক্লিক করে এটাকে আমি এখান থেকে কী করবো, যেভাবে আসে সেভাবে চলেও যাবে। এরপর আমি এখান থেকে সাকিব হাসানের কয়েকটা ভিডিও আমি ব্যবহার করে দেবো, আমি এখানে তেমন কিছু লেখালেখিও করবো না। দেখেন কয়েকটা ভিডিও ব্যবহার করছি, যা খুশি তা আপনারা এখানে বসাতে পারবেন। তার আগে একটা পিকচার আমি বসাই, এই পিকচারটা আমি এখানে বসাই, এই পিকচারটা আমি এখানে ফুল পেজ করে দিচ্ছি। রেজলিউশন একটু ছোটো এই পিকচারটার, পিকচারটা একটা কে দিব, পিকচারটা এইভাবে আসবে।
তারপর এখান থেকে আমি আবার সেরকম করে একটা কি দিয়ে, যেভাবে আসছে সেভাবে একটা কি দিয়ে এখান থেকে চলেও যাবে। ঠিক আছে, সে চলে গেল। এবার এখানে আমি ভিডিও ব্যবহার করবো। দেখেন এখানে এসে সাকিব হাসানের কয়েকটা ভিডিও হয়তো আছে, এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি ব্যবহার করে দিব। যে এই ভিডিওটা টেনে নিলাম, এখানে আসলাম। এখানে আসার পরে এইখানে যে কত রকমের ডিজাইন করা যায় এগুলো আপনারা নিজে নিজে করবেন। আমি বিভিন্ন রকম ডিজাইন করছি, আপনারা নিজেদের মতো করে ডিজাইন করবেন। শেপ দিয়ে যে কত রকমের ডিজাইন করে করে কাজ করা যায় সেটা আপনারা কাজ করতে গেলে বুঝবেন। তো আমি এখান থেকে দেখেন এটাকে এভাবে দিয়েছি, এটা প্লে হইলো। এরপর আমি টাইমিং বাড়াচ্ছি না, যেভাবে আছে সেভাবে থাকুক। আর একটু বাড়াই করতে চাইলে তারা আপনারা করতে পারবেন। আমি এখান থেকে এটাকে টেনে দিলাম, এটাকে টেনে দিয়ে আমি এটাকে ফুল পেজ করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আপনি একটা অ্যানিমেশন দিতে পারবেন। আমি আর বাড়ালাম না, কমালাম না, লাস্ট একটা অ্যানিমেশন দিব। আমি এখান থেকে এই অ্যানিমেশন এই একটা ভিডিও দিব, এটা দিয়ে শেষ করে দিব। এই স্লাইডটা আপাতত এটা দিয়ে শেষ। আমি চলে গেলাম, এটাকে একটা অ্যানিমেশন দিতে হবে, নাহলে এটা অ্যাপ্লাই হবে না। আচ্ছা, এরপর আমি এখানে এসে আরেকটা স্লাইড বানাবো, লাস্ট একটা স্লাইড বানাবো। এখানে 50টা বানানো যে কথা, 2-3টা বানানো সেম কথা। 2-3টা যদি আমি সবগুলো যদি দেখাইতে পারি তাহলে 2-3টা বানালে হয়। এতগুলো সবার নামে বানাতে হবে এরকম কোনো কথা নেই। আমি এখান থেকে আসলাম, এখান থেকে এসে মাস্টার বিভিন্ন মোটরের নামে আমি কী করলাম, স্লাইড নিলাম। তারপর এখানে এসে আমি লিখে দিলাম, আমি নতুন করে ডিজাইন করবো না। এখানে আসলাম, এখান থেকে এসে সিলেক্ট করলাম। তারপর দেখেন এই যে এখানে এসে আমি কোনো একটা কালার সিলেক্ট করে দিলাম। মনে করেন আমি কালারটা সিলেক্ট করছি, মাস্টার বিভিন্ন মোটরের লেখার কালারটা আমি এখান থেকে একটা ব্রাইট একটা লেখা করে দিলাম। এটাকে একটু করে এভাবে বড় করলাম। ঠিক আছে, মাশরাফি মোর্তুজার একটা ছবি আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে দিব। ফোল্ডার চলে গেলাম, কোনো একটা ফোল্ডার ছবি আছে কিনা দেখি। এই ছবিটা আছে, এই ছবিটাকে আমি এখানে দিলাম। ঠিক আছে, এভাবে ব্যবহার করলাম। এটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। এবার দেখেন এটাকে এসে এটাকে থাকুক। তারপর আমি এখানে মাশরাফি বিন মুর্তজার জন্য আমি একটা লেখা অ্যাড করি। ট্যাক্স বক্সে দিলাম, এখান থেকে একটা ট্যাক্স বক্স ড্র করলাম। তার নামেও আমি কিছু ইনফরমেশন এখান থেকে নিয়ে আসি। তো নিয়ে আসতে গেলে আমি এখানে কি করব, এখানে এসে মাশরাফি বিন মুর্তজা উইকিপিডিয়াতে ক্লিক করব। দেখেন এখান থেকে আমি অল্প করে লেখাগুলো কপি করতেছি, ফুল লেখা কপি দিয়ে এতটুকু কপি করলাম। এটাকে আমি এখানে এসে পেস্ট করে দিলাম, যাতে আমার হাইপার লিঙ্ক ডিলিট করতে না হয়। এখানে আসলাম, এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখেন পুরো লেখাটা আমার এখানে চলে আসছে। তো পুরো লেখাটা আসলো, কিন্তু আমার লেখাগুলো দেখা যাচ্ছে না কেন সেটা আমরা জানি। আমরা এখান থেকে এটা কালারটা আগে কোনো একটা কালার করে দেবো, তাইলে পরে আমাদের লেখাগুলো এখানে দেখা যাবে। ঠিক আছে, মনে হয় এই কালারটা দিলাম। এখান থেকে লেখাগুলোকে আমি বোল্ড করে দিলাম, লেখাগুলোর সাইজটাকে একটু বড় করবো আমি এখান থেকে। দেখেন এখান থেকে যদি বড় করতেছে তাহলে আমরা বড় করলাম, বড় হচ্ছে, এতটুকু বড় করলাম। তারপর এখানে এসে মাশরাফি বিন মুর্তজার একটা পিক্সেল আমি এনে দিব। দেখেন আমার কাছে মাশরাফি বিন মুর্তজার পিক্সেল আছে, এটা আনলাম। এটা আনার পরে এই জায়গায় আনলাম, এটাকে ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পর আমি এখানে রাখলাম। এখানে রাখার পর আমি যা যা ডিজাইন করা লাগে সেখান থেকে আমরা এখান থেকে করে নিতে পারি। মনে করেন আমি এখান থেকে এই ডিজাইনটা করলাম, এখান থেকে এসে যে কোনো একটা কালার করে দিলাম। এটা কালার সাইজটা আমি এখান থেকে বড় করে দিই। ঠিক আছে, এটা আমি এভাবে রাখবো না, আমি এটা এখান থেকে এই স্টাইলটা করি, কালারটা এটা করে দিই। ঠিক আছে, এবার দেখেন এখানে কি করতে পারি। আমি এই ট্রানজিশনে এসে মাশরাফি বিন মুর্তজার জন্য যে কোনো একটা ট্রানজিশন এটা দিলাম। এই পেজে এইভাবে দিলে সুন্দর লাগছে না, আমি এখান থেকে আরেকটা কালার দিয়ে দিই, আরেকটা ডিজাইন দিই। মানে আমি এখান থেকে এই ডিজাইনটা গ্যালারি ভিউটা দিলাম, এভাবে আসলো। তারপর মাশরাফি বিন মুর্তজার নামটা আসবে, অ্যানিমেশন দিলাম। এখান থেকে মনে করেন অ্যানিমেশনও দিলাম। এই দুইটাকে সিলেক্ট করে একসাথে এখান থেকে এসে আমি এই দুটো অ্যানিমেশন দিলাম। এখানে আরও যা অনেকগুলো অ্যানিমেশন আছে সবগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমি এখানে মোর অ্যানিমেশন গেলাম, এখান থেকে গিয়ে দেখেন যে মোর অ্যানিমেশন এখান থেকে যেটাতে ক্লিক করে সেটা অ্যাপ্লাই হবে। আমাকে এগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে যেতে হবে। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে গেলাম, এখানে গিয়ে আমরা মোর অ্যানিমেশনে যাবো। মোর এন্টারেস অ্যানিমেশন, এখান থেকে আমি যেটাতে সিলেক্ট করবো সেটার মতো করে প্লে হবে। দেখতে পাচ্ছেন, যেটাতে ক্লিক করবো সেটার মতো করে প্লে হবে। মনে করেন আমি এটা দিলাম। তারপর আমি এই তিনটাকে একসাথে সিলেক্ট করবো, এটা সহ একসাথে সিলেক্ট করবো। তারপর তিনটাকে আমি এখান থেকে কী করবো, এটা নাম, তারপর এটা তিনটাকে একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করে তাকে আমি এখান থেকে ভাগাই দিলাম। মানে সে এখান থেকে চলে যাবে, এটা দিয়ে চলে গেলো, সবগুলো একসাথে চলে গেছে। ঠিক আছে, এবার দেখেন আমি এখানে মাশরাফি বিন মুর্তজার একটা পিকচার আনবো। মনে হবে যে মাশরাফি বিন মুর্তজা বোলিং করছে এরকম একটা পিকচার আনবো। দেখেন
নিয়ে আসলাম। এখানে এসে আমি এই জায়গায় এসে পিকচারটাকে বড় করে দিলাম, ফুল পেজ, একেবারে ফুল পেজ করে দিলাম। এখানে এসে আমি অ্যানিমেশনটা দিব কীভাবে, এখান থেকে অ্যানিমেশনটা, আচ্ছা